করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে নাকাল ভারত। দিনে দিনে বাড়ছে রোগী, বাড়ছে মৃত্যু। শ্মশানে দিন রাত জ্বলছে চিতা। হাসপাতালে শয্যার সংকট, অক্সিজেন সংকট সহ নানান সমস্যা প্রকট আকার ধারণ করছে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৩.৫ লাখ মানুষ, মারা গেছেন প্রায় ৩,০০০। টানা ৪ দিন ধরেই দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়ে। ভারতের এই দুঃসময়ে বিশ্বের বড় বড় শক্তি ভারতকে সাহায্য করবার জন্য আশ্বাস দিয়েছে। শত্রুতা ভুলে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে পাকিস্তানও। আর যে পাকিস্তান কিছুদিন আগ পর্যন্ত করোনা মোকাবেলায় নিজেরাই নাকাল অবস্থায় ছিল, করোনা মোকাবেলা বিশ্বের বিভিন্ন দেশের যে সাহায্যের চিত্র, সাহায্য দেবার যে চিত্র, সেই চিত্রটির সঙ্গে বাংলাদেশে আজকে যেই খবরটি, সেটি হলো বাংলাদেশ এবং ভারতের সঙ্গে যে বন্দর, সেই বর্ডার বন্ধ করে দেওয়া হয়েছে 14 দিনের জন্য। বাংলাদেশের সঙ্গে ভারতের প্রতিবেশী রাষ্ট্রে ভারতের বর্ডার বন্ধ, কিন্তু মন বন্ধ নেই, বন্ধুত্ব বন্ধ নেই। এ কারণেই আজকে আমাদের আজকের শিরোনাম গেট ওয়েল ইন্ডিয়া। আমরা ভারতের বন্ধুদের জন্যে, ভারতবাসীর জন্যে আমাদের শুভকামনা রাখছি, প্রার্থনা রাখছি যেন খুব দ্রুত এই দেশটি, কদিন আগেও যে দেশটি সব অন্যান্য বিশ্বের করোনা আক্রান্ত দেশের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছিল, তারা যেন খুব সহসাই সেরে ওঠে। অবস্থা আমরা জানবো ভারত থেকেই। আজকে যারা আমাদের সঙ্গে আছেন পরিচয় করিয়ে দিচ্ছি। ভারতের জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী, আমাদের সকলের খুব শ্রদ্ধার মানুষ, সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দিল্লি থেকে। আমরা কলকাতা থেকে পেয়েছি পিটিআই এর পূর্ব ভারতীয় ব্যুরো প্রধান জয়ন্ত রায় চৌধুরীকে। কনসালটেন্ট ফিজিশিয়ান দিল্লি ডক্টর সুখেন্দু রায়, তিনিও জানাবেন ভারতের অবস্থা। আর বাংলাদেশ থেকে আমরা ডক্টর মোহাম্মদ সাইদুর রহমানের কথা শুনবো, অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান এবং চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর লিয়াকত আলী আমাদের সঙ্গে আছেন। জনস্বাস্থ্য নিয়ে যার কাজ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে নিজেকে পরিচয় দিতে চান না, শিক্ষক মানুষ, আমাদের সবার খুব প্রিয় মানুষ, আমার একজন খুব প্রিয় বড় ভাই লিয়াকত ভাই আমাদের সঙ্গে আছেন। আমরা সবাই শুভকামনা জানিয়ে শুরু করছি, অন্তত ভারত খুব দ্রুতই যেন এরকম বিপদ কাটিয়ে ওঠে, ভারত যেন তাড়াতাড়ি সুস্থ হয়। একটু আগে দেখে নেই কি অবস্থা, সহকর্মী শাওন মাহফুজের রিপোর্ট থেকে। করোনা ভাইরাসের করাল গ্রাসে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন ৭০ বছরের বিদ্যা দেবী। হাসপাতালের ভেতরে বাইরে কোথাও জায়গা নেই, তাই তো গাড়িতে বসিয়েই তাকে অক্সিজেন দেয়া হচ্ছিল। অনেক চেষ্টায় শেষ যাত্রায় বেঁচে গেছেন তিনি, কিন্তু তার মতো অনেকেই হার মেনেছেন মৃত্যুর কাছে। পুরো ভারতের মহামারীর চিত্র এর ব্যতিক্রম নয়। হাসপাতালে ঠাঁই নেই, পর্যাপ্ত বেড নেই, অথচ রোগী আসছে স্রোতের মতো। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে পড়েছে যে রোগীদের যেখানেই সম্ভব হচ্ছে সেখানেই চলছে চিকিৎসা। গাড়িতে, অ্যাম্বুলেন্সে, ফুটপাতের উপরে শুয়ে বসে চিকিৎসা নিচ্ছেন করোনা আক্রান্তরা, দেয়া হচ্ছে অক্সিজেন। এমনকি জায়গার সংকুলন করতে মন্দির ও মসজিদ প্রাঙ্গণেও করা হয়েছে চিকিৎসার ব্যবস্থা। ক্ষুদ্র ভাইরাসের তাণ্ডবে তছনছ ভারতের বেশিরভাগ রাজ্য, বিশেষ করে রাজধানী দিল্লি যেন মৃত্যুপুরী। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। বেশিরভাগের অবস্থা এতটাই জটিল যে অক্সিজেন ছাড়া বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দিল্লিতে বর্তমানে ৭০০ মেট্রিক টন অক্সিজেনের চাহিদা রয়েছে, কিন্তু মাত্র ৩৫০ থেকে ৪০০ মেট্রিক টন অক্সিজেন দিয়ে কোনো মতে চালিয়ে নিচ্ছে হাসপাতালগুলো। দিল্লির পর মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটক, গুজরাট ও কেরালা, এই ৫টি রাজ্যেই মোট শনাক্তের ৫৪% করোনা আক্রান্ত। সংক্রমণ ও মৃত্যু দুটোই পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। প্রতিদিন এত মৃতদেহ যাচ্ছে যে হিমশিম অবস্থা শ্মশান ও কবরস্থান কর্তৃপক্ষের। इस तूफान ने देश को झकझोर दिया है। রোববারের মান কি বাত অনুষ্ঠানে করোনা ঝড় মোকাবেলায় সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষজ্ঞ ও চিকিৎসকদের সঙ্গে কয়েক দফায় বৈঠক করেছেন তিনি। অক্সিজেন সংকট নিয়ে সমালোচনার মধ্যেই সহযোগিতার হাত বাড়িয়েছে সিঙ্গাপুর। করোনা টিকার কাঁচামাল রপ্তানি সহ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।
বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক মাসে স্বাস্থ্যবিধির প্রতি চরম অবহেলার মাশুলি গুনছে ভারত। সবশেষ উত্তরাখণ্ডের হরিদ্বারে অনুষ্ঠিত কুম্ভমেলা অপ্রত্যাশিত হারে সংক্রমণ ছড়িয়ে দিয়েছে। এপ্রিলের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে ভারতে সংক্রমণ বেড়েছে ৭১%। করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়েছে ৫৫%। করোনার নতুন ধরনও বিপদ বাড়িয়েছে বহুগুণ। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। গৌতম লাহিড়ীর কাছ থেকে প্রথমে শুনবো, আমরা এখানে বসে দেশ বিদেশের যে খবরাখবর যেভাবে পাই সেভাবে পেয়েছি, কিন্তু একেবারে খোদ জোনে আপনারা বসে আছেন। দিল্লির অবস্থা খুবই ভয়াবহ। কদিন ধরেই আমরা বন্ধুদের সঙ্গে ফোনে বা টেলিভিশনে দেখে যতটুকু আজ করতে পারছিলাম, একজন সাংবাদিকের মুখে আমরা স্পষ্ট চেহারাটি পেতে চাই। গৌতম লাহিড়ী, কি অবস্থা দিল্লির, কি অবস্থা প্রথমে বলুন, তারপর পুরো ভারতের কথা যদি জানতে চাই। 10টি স্টেট মোটামুটি এখন করোনার জন্য সবচেয়ে কি বলবো যে পিক যেটা বলা হচ্ছে সেটা কেমন করে নির্ধারিত হয়েছে ইত্যাদি নানান প্রশ্ন আছে। গৌতম লাহিড়ী। প্রথমেই বলে রাখি যে এটা ঘটনা যে ভারতের রাজধানী দিল্লি এই মুহূর্তে অত্যন্ত গুরুতর রকমের করোনায় আতঙ্কিত হয়ে শুধু হয়ে রয়েছে না, আক্রান্তও বটে। এবং যেটা কিছুদিন আগেও আমরা জানতাম যে মহারাষ্ট্র সর্বাধিক করোনা আক্রান্ত, এখন আক্রান্তের সংখ্যায় রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশ তারা ছাড়িয়ে গিয়েছে। 10 লক্ষে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে, মৃত্যুর সংখ্যাও রেকর্ড। আজও কিছুক্ষণ আগে পর্যন্ত 350 মানুষের মৃত্যুর সংবাদ পেয়েছি, তার মধ্যে বহু আমাদের পরিচিত সাংবাদিক বন্ধুরাও রয়েছে। ফলে এখন যেটা মনে হচ্ছে যেভাবে এই দ্বিতীয় ঢেউয়ে যে ভাবে করোনায় মানুষ আক্রান্ত হচ্ছেন, এটা যেন প্রথমে বোঝায় উঠে যাওয়া যায়নি। এখন যদি দিল্লি শহরে ঘুরে দেখেন, প্রতিদিন সকাল থেকে আমি অন্তত শয়ে টেলিফোন পাই। সৌভাগ্যক্রমে আমি এখন আক্রান্ত নই, জানি না কাল কি হবে, কিন্তু এমন একটা পরিস্থিতি কখনো আমরা চোখে দেখিনি। হাসপাতালে কোনো শয্যা সংখ্যা নেই, বেসরকারি হাসপাতালে বহুমূল্য দিয়ে শয্যা কিনতে চাইলেও পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় পর্যায়ের যে করোনা, তাতে সবচেয়ে বেশি গুরুতর রকমের মানুষ আক্রান্ত হচ্ছেন, ফুসফুস আক্রান্ত হচ্ছে প্রথমেই, যে কারণে শ্বাসকষ্টটা অত্যন্ত বেড়ে যাচ্ছে, যে কারণে অক্সিজেনের প্রয়োজনীয়তা। আপনাদের প্রতিবেদক যেটা বলেছেন যে 700 টনের মতো অক্সিজেন দরকার কেবল দিল্লি শহরে। সরকার অনুমোদন করেছেন, দিল্লি কেন্দ্রীয় সরকার 490 টন, কিন্তু পৌঁছেছে এখন পর্যন্ত 300 টন। অর্থাৎ এই অক্সিজেনের চাহিদার তুলনায় সরবরাহের একটা ঘাটতি, এবং অক্সিজেন অভাবে মানুষ মারা যাচ্ছেন, এটা ঘটনা। এমনই অবস্থা যে শ্মশান ঘাটগুলোতে চিতা একসঙ্গে বহু মানুষের জ্বালানো হচ্ছে, এবং কি শ্মশানে জায়গা নেই বলে, স্থান সংকুলন হচ্ছে না বলে পার্কিং লট যেটা, সে পার্কিং লটকে শ্মশান বানানো হয়েছে। এই করুণ চিত্র আমরা কখনো তো প্লেগের সময়টা দেখিনি ঘটেছিল, কিন্তু এই পরিস্থিতি যেটা দেখছি, এই ভয়াবহ দৃশ্য, আজ যিনি সুস্থ আছেন তার কোনো নিশ্চয়তা নেই তিনি কাল সুস্থ থাকবেন কি থাকবেন না। এবং সুস্থ থাকার থেকেও বড় কথা হচ্ছে হাসপাতালগুলোতে যে শয্যা সংখ্যা, যে পরিমাণ মানুষ আক্রান্ত হচ্ছেন সেই তুলনায় অপ্রতুল। এবং ফলে নিঃসন্দেহে স্বাস্থ্য ব্যবস্থা যদি বলেন দুঃখজনক হলেও বলতে বাধ্য হব যে স্বাস্থ্যের এক ধরনের, গণস্বাস্থ্যের এক ধরনের বিপর্যয় লক্ষ্য করছি। সরকার মরিয়া হয়ে চেষ্টা করছে, কিন্তু সরকারকেও কখনো কখনো অসহায় মনে হচ্ছে। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তো আজ বলেছেন এখন ঈশ্বরের উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই। সুতরাং মানুষের পক্ষে যেটা করণীয় ছিল, বর্তমানে যে ব্যবস্থা ভারতের হাতে ছিল বা রাজ্য সরকারগুলোর হাতে ছিল, সেগুলো সমস্তটাই কিন্তু ব্যবহার করা হয়ে গিয়েছে। ফলে এখন সত্যি সত্যি ঈশ্বরের উপর ভরসা করা ছাড়া আর কোনো কারণ দেখা যাচ্ছে না। মানুষের হাতে যে মানুষের যা করণীয় ছিল সেটা ব্যবহার করা হয়ে গেছে, কিন্তু বলা তো হচ্ছে যে এই করোনা থেকে বাঁচার একমাত্র উপায় কিন্তু মানুষের সচেতনতা। আপনি কি মনে করেন যে প্রথম যেই ওয়েভ যেভাবে ভারত ট্যাকেল করলো এবং বিশ্বে অন্যান্য দেশগুলো যখন আক্রান্ত, ভারত কিন্তু বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, এবং আমরা জানি প্রথম ঢেউটা খুব ভালোভাবে ভারত সামাল দিয়েছিল। তাহলে দ্বিতীয় ঢেউতে ভারতের সামাল দিতে এরকম নাভিশ্বাস কেন? আর সত্যি সত্যি কি মানুষের হাতে যে, অর্থাৎ স্বাস্থ্যবিধি এটা কি ঠিক করে মেনেছে সাধারণ মানুষ?
আর সেক্ষেত্রে কুম্ভ মেলা, নির্বাচন, একেবারে এগুলির কি অবদান নেই ঠিক কোনো? ঠিক 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 নিঃসন্দেহে এটা দুটো দিক আছে। একটি দিক হচ্ছে মানুষ যেরকম স্বাস্থ্যবিধি মানেননি, যেমন কুম্ভ মেলায় লক্ষ লক্ষ মানুষ গিয়েছেন, তাদের পরীক্ষা করে দেখা গেছে সাধুরা যারা ঈশ্বরের উপাসক তারা করোনা আক্রান্ত হয়েছেন, এমনকি মারাও গিয়েছে। হুম হুম। এবং ভারতে তার কিছুদিন আগেও যেভাবে হোলি বা দোল উৎসব পালিত রাইট। হয়েছে, হুম হুম। আমি তখনই আশঙ্কা প্রকাশ করছিলাম যে যেভাবে পালিত হচ্ছে, মানুষ যে মানছেন না, এর কিন্তু একটা ভয়াবহ পরিণতি করতে পারে। আমি বলছি নিঃসন্দেহে সরকারের একটা দায়িত্ব আছে ঠিকই, কিন্তু মানুষের যে সচেতনতার অভাব, এবং ধরুন পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের যে নির্বাচন হচ্ছে সেটা সাংবিধানিক কারণে করতে হবেই, উপায় কেন নেই, কিন্তু সেখানে স্বাস্থ্য প্রোটোকল কিন্তু মানা হয়নি, কোনো রাজনৈতিক দলই মানেনি। দ্বিতীয় যে কারণটি, সেই কারণটি হলো প্রথমে ভারত সরকার ঘোষণা করেছিল 60 বছরের ঊর্ধ্বে যারা, তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে। আজ যদি আপনি আক্রান্তের যারা রোগী বা যারা মারা যাচ্ছেন তাদের যদি বয়সের একটা গড় হিসাব নেন, দেখবেন বেশিরভাগই হচ্ছে 60-এর নিচে যারা, অর্থাৎ যারা টিকা পাননি। এই এবং যুবা বয়স 35 বছরের যুবক, তিনি সীতারাম ইয়েচুরির ছেলের বয়স 35 হয়নি এখনো, আগামী জুন মাসে 35 হবে, তিনি মারা গেছেন। ফলে সেই কারণে ভারত সরকার বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত ভারতের নাগরিককে 18 বছরের ঊর্ধ্বে, 18 বছরের নিচে নয়, 18 বছরের ঊর্ধ্বে যাদের, তাদের আগামী 1 মে থেকে ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু ভ্যাকসিনের উৎপাদন নিয়ে আমার নিজের এখনো সংশয় আছে, ততটা যোগান হবে কিনা আমি এখন জানি না। আশা করছি সরকার মরিয়া হয়ে চেষ্টা করবেন যাতে সকলকে ভ্যাকসিন দেয়। ভ্যাকসিন থাকলে একটাই সুবিধা, সেটা হচ্ছে আপনি আক্রান্ত হলে আক্রান্তের মাত্রাটা কিছুটা কম হতে পারে, কিন্তু ভ্যাকসিন না নেওয়া থাকলে সেই কিন্তু আক্রান্ত আপনাকে রক্ষা করাটা এই দ্বিতীয় ঢেউতে এটি একটি মারাত্মক আকার। সর্বক্ষেত্রেই দেখা গেছে কিন্তু মহামারীর ইতিহাসে যে দ্বিতীয় ঢেউতেই কিন্তু সব থেকে বেশি মানুষ মারা যায়, প্রথম ঢেউতে নয়। প্রথম ঢেউ থেকে দ্বিতীয় ঢেউয়ের মধ্যে যে গ্যাপ বা থাকে পার্থক্য, সেই সময় মানুষ যদি নিয়মাবলী একই রকম পালন না করে চলে, তাহলে কিন্তু সেই ভয়াবহ আকার ধারণ করে। প্রতিক্ষেত্রেই ঘটেছে, এবারেও তাই ঘটছে, ইতিহাসের আমি বলবো পুনরাবৃত্তি ঘটছে। মুন্নি, হুম, এটা তো মানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সবসময়, বাংলাদেশে তো আমরা প্রতিদিনই এই বিষয় নিয়ে কথা শুনছি, চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সরকারের স্পোক্সম্যান যারা, তারাও কথা বলছেন, এবং বিভিন্ন সময় জানিয়ে দেওয়া হয়, মানে অনেক ফলাও করে প্রচার করা হয় যে এটা ড্রপলেট নয়, এটা এবার বাতাসবাহিত, এবারের যে দ্বিতীয় ঢেউয়ে যে স্ট্রেনটা আসছে সেটা মারাত্মক, আর এটা অবশ্যই ফুসফুসকে আক্রান্ত করে। সেক্ষেত্রে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বা মানে আপনাদের এই প্রচারণার ধরনটা কেমন, কেমন করে জনগণকে সচেতন করা হয়েছে বা একটু কম হয়েছে, আপনার কি মনে হয়? না, আমার মনে হয় আমি নিজে যেটা উপলব্ধি করেছি, যেটা ভারত সরকার বা রাজ্য সরকারগুলি তারা চেষ্টা করেছেন একটা প্রচার করার গণমাধ্যমের মাধ্যমে, আচ্ছা। কিন্তু সেটা সত্যি কথা বলতে গেলে এটা মানতেই হবে, প্রচারের যে তীব্রতা থাকা দরকার ছিল, হয়তো কিছুটা রাজনৈতিক কারণ আছে, যেটা ভারতের 5 রাজ্যের নির্বাচন একটা সাময়িকভাবে কেন্দ্রীয় সরকারকে অনেকটা সেই দিকে মনোযোগ দিতে হয়েছে। নিরাপত্তা রক্ষী, ধরুন পশ্চিমবঙ্গে 2 লক্ষ নিরাপত্তা বাহিনী গেছেন, তাদের অনেকেই করোনা আক্রান্ত, এবং যে সমস্ত অফিসাররা দিল্লি থেকে গেছেন তাদের অনেকে করোনা আক্রান্ত, স্বয়ং মুখ্য নির্বাচনী অফিসার তিনি করোনায় আক্রান্ত। ফলে 4 জন প্রার্থী মারা গিয়েছেন পশ্চিমবঙ্গে করোনাতে আক্রান্ত হয়ে। ফলে এই যে ভয়াবহতাটা, এটা সম্পর্কে যতটা সচেতন করা দরকার ছিল, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি, দ্বিধা নেই যে ততটা সেইভাবে প্রচার হয়নি। নিয়ম মাফিক কিছু রুটিন, সংবাদপত্রে বিজ্ঞাপন এবং টেলিভিশনে বিজ্ঞাপন, এগুলো প্রচারিত হয়েছে, কিন্তু মানুষ বিজ্ঞাপন দ্বারা কতটা প্রভাবিত হয়েছেন সে বিষয়ে সন্দেহ আছে। কিন্তু বিভিন্ন টেলিভিশন চ্যানেল কিন্তু গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করেছেন, তারা নিয়মিত বিভিন্ন চিকিৎসকদের টক শোতে হাজির করিয়ে লাগাতার কিন্তু এই বিষয়ে মানুষকে সতর্ক করার একটা চেষ্টা করেছে। এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ, কিন্তু আমি বলবো এই উদ্যোগটা সরকারের থেকে, আমি বলবো গণমাধ্যমের উদ্যোগ অনেক বেশি ছিল। যেটা সরকারের পক্ষ থেকে কতগুলো সিদ্ধান্ত নেওয়া ছিল, লকডাউন একটা সরকারি উদ্যোগ যেটা, কিন্তু লকডাউন যে কোনো সমস্যার সমাধান নয়, এটা তো প্রধানমন্ত্রী সেই সর্বশেষ যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তাতে তিনি বললেন লকডাউন হচ্ছে সর্বশেষ অস্ত্র।
তার আগে পর্যন্ত মানুষকেই দায়িত্ব পালন করতে হবে। আচ্ছা। অর্থাৎ যেখানে যাবেন সেখানে মাস্ক পরা, এখন তো বলা হচ্ছে ডবল মাস্ক পরা দরকার এই করোনার দ্বিতীয় ভাইরাসের কারণে। ডবল মাস্ক, একটা মাস্ক না। এবং যে কোনো আচ্ছা। কটন মাস্ক আগে পড়লে চলতো, এখন বলা হচ্ছে হয় একটি চিকিৎসক দ্বারা স্বীকৃত যে মাস্ক সেটি সার্জিক্যাল মাস্ক অথবা N95, এরকম দুটি একসঙ্গে পরে বাইরে যাওয়া উচিত, তাছাড়া করা উচিত না। ক্রমাগত হাত দেওয়া উচিত, সাধারণ কতগুলি নিয়ম। এখন ধীরে ধীরে মানুষ অভ্যস্ত হচ্ছেন, ভয়ে করছেন। আমাদের বাড়িতেও আমি দেখছি প্রত্যেকেই সেই নিয়ম পালন করতে শুরু করেছেন, যেটা আগে করছিলেন না। ফলে এটা অনেকটা নিঃসন্দেহে বলবো যে মানুষেরও একটু দায়িত্ব আছে আমাদের স্বাস্থ্য সচেতন হওয়ার বিষয়ে। এবং এই মানে সচেতন না হওয়ার পেছনে আমার মনে করি শিক্ষিত উচ্চবিত্ত এই মানুষরাই কিন্তু নিয়ম বেশি ভঙ্গ করছে। আচ্ছা, এটা আমার নিজের গৌতম লাহিড়ী, আমি আরো অনেক বিস্তারিত আপনার কাছ থেকে একটু জানবার কৌতূহল আছে আমার। কোন কোন শ্রেণীর মানুষরা বেশি আক্রান্ত হচ্ছেন? যেসব স্টেটের কথা আমরা আন্তর্জাতিক খবরের মাধ্যমগুলোতে আমরা দেখতে পাচ্ছি, কেন সেই সব স্টেটগুলোতে এত বেশি হলো সেটারও একটা ট্রেন্ড কেন, সেটাও নিশ্চয়ই আপনারা বিভিন্ন শোতে গিয়ে আপনারা এটার অ্যানালিসিস করছেন, আমি সেটাও একটু জানতে চাইবো। আর অক্সিজেন নিয়ে যেই কালকে অবধি খুবই ভয়াবহ একটা অবস্থা, আজকে থেকে কিছুটা সহনীয় হয়ে আসছে এবং সরকার অল আউট একটা পদক্ষেপ নিয়েছে। পদক্ষেপটি কি এবং কিভাবে এটা এই ক্রাইসিসটা মেটানোর চেষ্টা করছে সেগুলো জানবো আপনার কাছ থেকে। গৌতম লাহিড়ী থাকেন, কিন্তু আপনার একটা কথা সূত্র ধরে আমি একটু অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান, যিনি সব সময় বাংলাদেশে বারবার করেই বলেন যে এখনো একটি চার্ট, যদি আমি জানি আমার সহকর্মীরা হয়তো দেখাতে পারবেন, জন হপকিন্স ইউনিভার্সিটির একটি রিসার্চ, সেখানে যেটি দেখা গেছে যে ইন্ডিয়াতে সেকেন্ড ওয়েভ হঠাৎ করে এরকম করে কি বলবো চড়াও হওয়ার কারণ, এবং একই ট্রেন্ড আসলে নেপালে, এদিকে বাংলাদেশ কিছুটা হলেও একটু বেঁচে গেছে সফল লকডাউনের কারণে। আর গৌতম লাহিড়ী বললেন যে নরেন্দ্র মোদী নিজেই বলেছেন লকডাউন কোনো সমাধান নয়। লকডাউন সমাধান নাকি সমাধান নয়, একেবারে কি আমরা ঢালাভাবে উড়িয়ে দিতে পারি লকডাউনের কার্যকারিতাকে? আমাদের ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান কিন্তু লকডাউন নিয়ম মেনে ঠিকঠাক করে লকডাউনের পক্ষে বারবার আমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছিলেন, এখনও দেন। এখনও তিনি লকডাউনটাকে খুব ভালোভাবে মানার জন্য আমাদেরকে কি বলবো অনুরোধ জানান। ডক্টর সাইদুর রহমান, একটু শুনতে চাই আপনার কাছে। ধন্যবাদ মনীষা। আসলে তো মানে মানে আমি যে কথাটা মানে আপনি আমার যে বিষয়টা আলাপ করতে বললেন লকডাউন, এটা আসলে যেটা বলা হয়েছে একদম ভারতের প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে এটা সর্বশেষ, এটা সত্য। মানে সর্বশেষ মানে বলা হচ্ছে আসলে যে যখন জনস্বাস্থ্য ইন্টারভেনশন এবং কিউরেটিভ কেয়ার মানে চিকিৎসা সেবার যে কাঠামো আছে, যে সামর্থ্য আছে, সেটি তার শেষ সীমায় পৌঁছে যাবে, তখন লকডাউনটি দিতে হবে। আমরা বাংলাদেশে যেটা দেখতে পাই, যেটা ওনারা বলছেন যে দ্বিতীয় ওয়েভে যে কথাগুলো বলা হচ্ছে এই দেশগুলো আক্রান্ত হচ্ছে, বাংলাদেশ ঠিক আপনারা খেয়াল করবেন তার স্বাস্থ্য সেবা কাঠামোর যখন নাকি আমরা দেখতে পেলাম যে ইমার্জেন্সিতে অ্যাম্বুলেন্স থেকে মানুষকে নামিয়ে হাসপাতালে ঢুকানো যাচ্ছে না, 3 জন বা 2 জনের মৃত্যুর সংবাদ যখন টেলিকাস্ট হয়ে গেল যে তারা হাসপাতালে চিকিৎসা বঞ্চিত হয়ে গেলেন, আমরা তার ঠিক ওই সময় থেকে আমরা খুব ডেসপারেটলি বলতে চাইলাম যে আমরা স্বাস্থ্য সেবা কাঠামোতে ডাক্তার নার্সদেরকে লড়াই করার সুযোগটা দিতে চাই। তারা গত 1 বছর যে লড়াইটি করেছেন, তাদেরকে মানুষকে অসুস্থ অবস্থায় হাসপাতালে এনে ভেতরে যেন নিতে পারেন এবং তারা যেন লড়াইটি চালাতে পারে। তাহলে কি করা দরকার? সংক্রমণের যে তীব্র ঊর্ধ্বমুখী প্রবণতা, এটাকে অন্তত কিছুটা ফ্ল্যাট করতে পারলে, যদি সংক্রমণের হারটা কম হয়, এই যেভাবে বাড়ছে সেভাবে না বাড়ে, তাহলে আমাদের যে চিকিৎসকদের যে সেবাদানের সামর্থ্য, আমাদের অবকাঠামো যেটা আছে, সেটা অনুযায়ী যদি রোগী প্রতিদিন আসতে থাকে, তখন আসলে সেবাটা দেওয়া যাবে। এবং শুধু এই একটি উদ্দেশ্যে এই লকডাউন দেওয়া হয়েছে, কারণ আমাদের স্বাস্থ্য, যেটা আপনি বলেছেন খুবই যথার্থ, যে শুধু যদি মাস্ক, এবং জনাব গৌতম লাহিড়ী যেভাবে বললেন যে 2 ডাবল মাস্ক পরলে
ভাইরাস কোনোভাবেই আসলে এই পৃথিবীতে কোনো মিউট্যান্ট ভ্যারিয়েন্ট হয় নাই আজ অবধি যেটা ডাবল মাস্ক ক্রস করে এসে মানুষকে আক্রমণ করে ফেলে। অতএব একটি সহজ সমাধান যখন আমরা দেশের মানুষকে মানাতে পারিনি, যখন দূরত্ব আমাদের মতো ঘনবসতি দেশে পারা সম্ভব না, হয়তো হাত ধোয়ার একটা অভ্যাসকে আমরা তৈরি করতে পারিনি, আমরা কিন্তু কখনোই স্যান্ডেল ছাড়া খালি পায়ে ঘর থেকে বের হই না, বা ঘড়ি হয়তো বা চশমা ফেলে যেতে পারি কিন্তু গায়ের কাপড় ছাড়া ঘর থেকে বের হই না। ঠিক এইভাবে মাস্ক ছাড়া ঘর থেকে বের হবো না, এরকম একটা সাধারণ অভ্যাস 1 বছরে আমরা তৈরি করতে পারিনি। তখন আসলে বাধ্য হয়ে আমরা বলেছি যে অন্তত সংক্রমণের সাইকেলটাকে ভাঙা হোক, এবং সেটার জন্য আমরা বারবার বলি যে 2 সপ্তাহ দিয়ে 1 সপ্তাহ এক্সটেনশন, মানে 3 সপ্তাহ দিলে মানুষ যদি ঘরে আটকে যায় এবং যথেষ্ট পরীক্ষা করা যায় এবং আক্রান্ত মানুষগুলোকে আলাদা করে ফেলা যায় অন্য মানুষ থেকে, তাহলে আসলে এই ভাইরাল সাইকেলটা বন্ধ হয়ে যাবে। সে একটা ইনকিউবেশন পিরিয়ড, মানুষকে ঘরে আটকে পরীক্ষা করে লোকগুলোকে চিহ্নিত করে তাদেরকে সুস্থ মানুষ থেকে আলাদা করে ফেললে এই পুরো বন্দোবস্তটার উপর একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যাবে। সেজন্য আসলে আমরা বারবার বলি যে লকডাউন কোনো অবশ্যই কোনো রেমেডি না, লকডাউন হচ্ছে একটি শেষ অস্ত্র, যেটি দিয়ে আমরা এই পুরো ব্যবস্থা আবার আমাদের কিছুটা হলেও একটু নিয়ন্ত্রণে রাখা যায়। চমৎকার। আমি আবার আসবো ডাক্তার সাইদুর রহমান। আমরা বর্ডার বন্ধ ইত্যাদি অনেক মেজার নিলাম, যেটা বলছিলাম যে ভারত আমাদের বন্ধু এবং অন্যতম বন্ধু প্রতিবেশী দেশ। এখানে যেরকম অবস্থার করোনায় আমরা বারবার ভারতের জন্য, ভারতীয় জনগণের জন্য প্রার্থনা রাখছি, সেরে উঠুক ভারত। ভারত সেরে ভালো থাকলে প্রতিবেশীরা আমরাও ভালো থাকবো। বর্ডার বন্ধ, ভালোবাসা কিন্তু বন্ধ নয়, ভালোবাসা আরো অনেক বেশি উচ্চারিত হচ্ছে। আমরা সেই ভালোবাসার যেন পুষ্পবৃষ্টি হয়, আমরা সেই জায়গায় আছি। জয়ন্ত রায় চৌধুরীর কাছে জানতে চাই পশ্চিমবঙ্গের অবস্থাটা কি। পিটিআইয়ের পূর্ব ভারতীয় ব্যুরো প্রধান জয়ন্ত, পশ্চিমবঙ্গ থেকে 2 দিন আগে একটি খবর খুব এখানে সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচিত হয়েছে বাংলাদেশের, যে একটি আরো অনেক ভয়ানক একটা স্ট্রেন পাওয়া গেছে, যেটি কলকাতায়, অর্থাৎ সেটা বেঙ্গল স্ট্রেন। আমরা ওই সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের কথা জানি, ইউকেটা জানি, এখন এটা একটা সাউথ এশিয়ান অর একটা বেঙ্গল একটা ভ্যারিয়েন্ট হিসেবে, এবং এটা অনেক বেশি ডেডলি। আগে একটু আপনাদের ওখানে খবরের জগতে কি এটা খুব বেশি আলোচিত হয়েছে? একটু এই জগতের খবর শুনে নেই তারপরে। বেঙ্গল ভেরিয়েন্ট যেটা আবিষ্কৃত হয়েছে, এটা মোটামুটি গত বছর অক্টোবরের থেকে এটা নিয়ে গবেষণা চলছে, কিন্তু এখনো আমরা জানি না যে এটার যে প্রেজেন্ট যে আমাদের কাছে যে ভ্যাকসিনেশন আছে এগুলো কতটা কার্যকরী এইটার উপরে। তবে দেখা গেছে আগেও যে ব্রিটিশ স্ট্রেন যেটা ছিল ইত্যাদি, সেটা থেকে মোটামুটি একই যে ভ্যাকসিনেশন আছে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সেগুলো কাজ করেছে তার উপরে। আমার ধারণা যে বেঙ্গল ভ্যারিয়েন্টের উপরেও কাজ করবে। তবে এটা সত্যি কথা বলতে আমাদের সাংবাদিক থেকে বেশি ভালো ডাক্তাররা বুঝবেন। ডক্টর সুখেন্দু রায় আমাদের সঙ্গে আছেন, উনি মেডিকেল ইনস্টিটিউট, অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটে আগে ডাক্তার ছিলেন, পরে উনি WHO এর জন্য অনেক প্রজেক্ট করেছেন, উনি হয়তো এটার উপরে বেশি দৃষ্টিপাত করতে পারবেন। বেঙ্গলে যেটা পশ্চিম বাংলায় যেরকম আমাদের এটা চলছে, দিল্লি বা মুম্বাই এর মতন অতটা ভয়াবহ নয়। মোটামুটি 10-12 হাজারের মতন কেসেস প্রত্যেক দিন আসছে, যেটা ইন ইটসেলফ ইজ কোয়াইট হাই। তার মধ্যে ধরে নিন 40% কলকাতা শহরে, বাকি পশ্চিম বাংলার বাকি ডিস্ট্রিক্টসে হয়েছে। এটা একটা স্পাইক, যেখানে আগে এক সময় 1700-1800টা কেস ছিল, সেখান থেকে 12,000 উঠে যাওয়াটা একটা বিরাট বড় স্পাইক, এক্সপোনেনশিয়াল গ্রোথ বলবো। কিন্তু হ্যাঁ, এখনো ভয়াবহ সেরকম হয়নি। পশ্চিমবাংলা এবং ইস্টার্ন জোনের একটা সুবিধা এই যে 70% ভারতের যে অক্সিজেন সাপ্লাই ম্যানুফ্যাকচারিং, সেটা এই রিজনেই হয়। সেলের 3টি বড় বড় স্টিল প্লান্ট পশ্চিমবাংলায় আছে, ইসকোস, দুর্গাপুর স্টিল প্লান্ট, আলয় স্টিল প্লান্ট, এছাড়া অনেকগুলো প্রাইভেট সেক্টরের প্লান্ট আছে, যেমনি জিন্দালের শালবনির প্লান্ট ইত্যাদি। এগুলো বিরাট বড় অক্সিজেন ম্যানুফ্যাকচারিং এর একটা ভান্ডার আছে এদের, এবং সেখান থেকে গত এক বছর ধরে মোটামুটি সেলের প্লান্ট থেকে বেশিরভাগ ভারতবর্ষের শহরে অক্সিজেন সাপ্লাই হচ্ছে। তো সেই জন্য অতটা প্রবলেম নয়। তবে হ্যাঁ, কলকাতার হাসপাতালরাও প্রবলেম ফেস করছে অক্সিজেন সাপ্লাই নিয়ে, কারণ অক্সিজেন ইজ বিং রাশন।
অক্সিজেন পুরো যেহেতু সর্বভারতীয় স্তরে সবার দরকার, সেই জন্য এখানে যদি উৎপাদন হচ্ছে তবুও সেটাকে রেশন করে ট্রেনে করে বা প্লেনে করে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রেনে করে নিয়ে যাওয়াটাই বেশি ইজিয়ার এবং সেইভাবেই বেশিরভাগ জায়গায় অক্সিজেন সরবরাহ হচ্ছে। দু একদিনের মধ্যে হয়তো সারা ভারতে অক্সিজেন নিয়ে যে তোলপাড় শুরু হয়েছে সেটা কিছুটা হলেও কমবে। আমি জয়ন্ত জানতে চাই যে অন্যান্য স্টেটগুলোর কি অবস্থা, আর এই একই প্রশ্ন গৌতম দাকেও যে প্রশ্ন করেছিলাম যে প্রথম ঢেউটা তো খুব ভালোভাবেই ভারত সামাল দিল এবং এই ভ্যাকসিন নিয়েও ভারত আলোচনার মধ্যে আছে। সেক্ষেত্রে দ্বিতীয় ঢেউটা এমনভাবে ভারতকে টালমাটাল করে দিল, সেটার কারণটা কি, আপনি কিভাবে দেখছেন? দুটো প্রশ্ন আপনার, তো প্রথমটাই উত্তর দিই প্রথমে। প্রত্যেকটা স্টেট আক্রান্ত এই মুহূর্তে, এমনকি আন্দামান নিকোবর আইল্যান্ড যেখানে আমরা অনেকদিন ধরে জিরো কেসেস রিপোর্টিং পাচ্ছিলাম, সেখান থেকেও কেসেস রিপোর্টিং পাচ্ছি। এর কারণ আন্দামানে আমরা ট্রাভেল শিথিল করে দিয়েছিলাম, বিভিন্ন স্টেটের থেকে অন্য স্টেটে বেড়ানোটা সহজ করে দিয়েছিলাম, বিদেশ থেকে আসা যাওয়াও আমরা সহজ করে দিয়েছিলাম। এই যে লোকেরা আসছিল যাচ্ছিল এবং বিশেষ করে আন্দামানে টুরিস্ট গেছে, তাই জন্য দেখবেন যে অনেক কেসেস বেড়েছে প্রত্যেকটা স্টেটে। প্লাস যেগুলো মেগা পাবলিক ইভেন্ট হয়, যেমনি ধর্মীয় কোনো একটা সম্মেলন হলো বা হোলি হলো বা এমনকি ক্রিকেট ম্যাচ, এগুলো দিজ আর ইনস্টেন্সেস যেখানে কেসেস বাড়ে, সেখানে এগুলোকে বন্ধ করা হয়তো দরকার, এগুলো নিশ্চয়ই করবে। কেন ভারতবর্ষ দ্বিতীয় ওয়েভটাকে এত ভালোভাবে এখনো সামলাতে পারেনি, তার কারণ হচ্ছে প্রথম ওয়েভের পরে আমরা মোটামুটি বুঝেছিলাম যে উই ক্যান কন্ট্রোল দ্য সিচুয়েশন, এবং হয়তো আমরা বুঝতে পারিনি যে সেকেন্ড ওয়েভটা এত তাড়াতাড়ি আসবে। সবাই জানতো যে সেকেন্ড ওয়েভ আসবে, কিন্তু কবে আসবে, কোন সময় থেকে হঠাৎ করে দ্রুতভাবে বাড়বে, সেটা আমরা হয়তো বুঝতে পারিনি। সেই জন্যই আমরা হঠাৎ করে উই ওয়্যার কট লিটল আনঅ্যাওয়ারস। কিন্তু এখন মোটামুটি কর্তৃপক্ষ বুঝতে পেরেছে যে এটা হচ্ছে এবং কত ডেঞ্জারাসলি বাড়ছে, এবং সেই জন্য তারা যা যা পদক্ষেপ দরকার সেগুলো নেওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় উই উইল বি এবল টু কন্ট্রোল ইট। মোটামুটি পিক হয়তো এই নেক্সট মাসের মাঝামাঝির মধ্যে পিকটা আমরা পার করে যাব, এবং তারপরে দ্য ট্রাভেল উইল বি অন আ মাচ বেটার ফুট। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় আজকে আমরা ভারতের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা শুনছি, শিরোনাম গেট ওয়েল ইন্ডিয়া। নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন, ছোট্ট বিরতি। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা গেট ওয়েল ইন্ডিয়া এই শিরোনামে কথা বলছি। বিরতিতে যাবার আগে জয়ন্ত রায় চৌধুরীর কাছে প্রশ্ন, কিন্তু জয়ন্তের একটা প্রশ্ন নিয়েই আমি এখন একটু ডক্টর সুখেন্দু রায়কে শুনতে চাই, কনসালটেন্ট ফিজিশিয়ান দিল্লি, বেঙ্গল ভ্যারিয়েন্টটা নিয়ে যিনি আমাদেরকে একটু জানাবেন। ডক্টর সুখেন্দু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, জয়ন্ত যেমনটা বলছিলেন যে বেঙ্গল ভ্যারিয়েন্টটা নিয়ে আপনি আমাদেরকে একটু ভালো করে বোঝাতে পারবেন, একটু বুঝে নিতে চাই, এবং কতখানি আমরা সতর্ক থাকব। আর এই সতর্কতা মানে বর্ডার বন্ধ রাখা শুধু এটাতেই যথেষ্ট কিনা, আরও অন্য কিছু করতে হবে? নিশ্চয়ই ডক্টর লিয়াকত আলী এগুলো এখানে যোগ করবেন। আমি ডক্টর সুখেন্দুর কাছে একটু শুনে নিতে চাই বেঙ্গল ভ্যারিয়েন্ট সম্পর্কে। আসলে যখন করোনার দ্বিতীয় ওয়েভ আসতে শুরু হয়েছিল মহারাষ্ট্রকে, যেটা ইউকের যে ভ্যারিয়েন্টটা, ডাবল মিউটেশন ভ্যারিয়েন্টটা যেটা মহারাষ্ট্রতে প্রথম শুরু হলো, সেইটা এগোতে শুরু করার পর আসলে দিল্লিতে লোকেরা মনে করে এটা বোধহয় মহারাষ্ট্রের উপর দিয়ে বেরিয়ে যাবে, এবং নো ডাউট country people and other were very ছিল, মানে আমি একটু করছিল সে বলতে পারি।
হলো কি, বেঙ্গল ভ্যারিয়েন্টটা যেটা তৈরি হলো সেটা ট্রিপল মিউটেশন হয়ে গেল, এবং ট্রিপল মিউটেশন জিনটা হাইলি ট্রান্সমিসেবল হলো। আমরা প্রথমবার করোনায় লক্ষ্য করেছিলাম, যখন বাড়িতে একটা কোনো মেম্বারের হচ্ছে, পুরো বাড়ির লোকেদের হতো না, একজনকে আইসোলেট করে কিন্তু এইবারের ভ্যারিয়েন্টটা এত হাইলি ট্রান্সমিসেবল, একজনের হলে পরে দেখা যাচ্ছে পুরো বাড়িতে 24 থেকে 48 ঘন্টার মধ্যে পুড়ে যাচ্ছে, সবারই মধ্যে করোনাটা ওটা চলে আসছে। সেকেন্ড থিং, এই ভ্যারিয়েন্টের মধ্যে আরেকটা গন্ডগোল হলো যে এটা ফট করে আরটিপিসিআর এ ডিটেক্ট হচ্ছিল না, যেটা আরেকটা কনফিউশন ক্রিয়েট করলো। যতক্ষণ পর্যন্ত আরটিপিসিআর ডিটেক্ট করলো না, পেশেন্ট ট্রিটমেন্ট স্টার্ট হয়েছে একটা অর্ডিনারি ভাইরাল ফিভার হিসেবে, কিন্তু কিছু দিনের মধ্যে 48 to 72 আওয়ার্স এর মধ্যে হঠাৎ কাশি, এবং যখন সিটি স্ক্যান করে দেখা যেতে লাগলো তখন লাংসের মধ্যে মানে অলরেডি নিউমোনিক কনসলিডেশন হতে শুরু করেছে, যেটা বিরাট বড় একটা ফেটাল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে গেল। এখন সেইটাকে যখন না সামলাতে পারা গেল, সেই পেশেন্ট সাডেনলি গিয়ে লোডটা গিয়ে পড়বে কোথায়? হাসপাতালে গিয়ে পড়তে শুরু করলো ইন দ্য আইসিইউস। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ, যার ফলে হাসপাতালগুলো হেভি হতে শুরু করলো। যেটা মেন জিনিস, করোনা যদি এটাকে আগের থেকে আমরা ফার্স্ট ওয়েভে এট জিরো পুরো কথা, তখন আমরা ইনস্ট্রাকচারটা কিন্তু ডেভেলপতে শুরু করে দিয়েছি, লট ভেন্টিলেটর বাড়ানো হয়েছিল, কিন্তু ওয়েভটা কমে গেল, তো লোকেরা মনে করলো আমরা সামলে নিতে পারবো। কিন্তু এত যে ট্রান্সমিসেবল ভ্যারিয়েন্ট আসতে পারে এটা কেউ কল্পনা করেনি। না, আমার প্রশ্নটা ছিল যে কল্পনাটাকে সামলাতে না পারার জন্য, মানে এখানে বেঙ্গলের অবদানটা কি? মানে এটা তো ইউকে থেকে উড়ে এসে মহারাষ্ট্র দিয়ে বেরিয়ে যাবে, অনেকটা ঝড়ের মতো করে চলে যাবে, সেখানে বেঙ্গল কি কোনো অবদান রাখলো? এখানে এসে অন্যভাবে মিউটেট করলো? না, বেঙ্গলের ব্যাপারটা হচ্ছে ওটা ডাবল, হ্যাঁ ওটাই বলছি, ডাবল মিউটেশন ছিল ইনিশিয়ালি এসেছিল, সেটা ট্রিপল মিউটেশন হয়ে গেল বেঙ্গল ভ্যারিয়েন্টটা। আচ্ছা, 3টে জায়গায় আরএনএ কোডিং এ এক মিউটেশনটা হয়েছে। আচ্ছা, সেইটাই গন্ডগোল হয়েছে, এবং সেটা হাইলি ট্রান্সমিসেবল হয়ে গেছে। দ্বিতীয়, আজ আমরা একটা যেটা করেছিলাম, প্রথমটা যখন উইন করে গিয়েছিলাম, আমরা কিন্তু কখনো একটা যে অতটা এরকম হাইলি ট্রান্সমিসেবল হবে একটা কমিউনিটি ডেভেলপমেন্ট গ্রুপ তৈরি করব, সেটা কিন্তু করা হয়নি। সেটা যদি ভালোভাবে তখন তৈরি করা হতো, তাইলে এতটা চাপ হাসপাতালে পড়তো না, এতটা অক্সিজেনেরও প্রয়োজন পড়তো না। কারণ এইটাকে 94 to 95% যদি অক্সিজেন স্যাচুরেশন আপনার থাকে, এটাকে আরামসে মানে খুব ভালোভাবে বাড়িতে করে নেয়, হোম আইসোলেশনে, তো দরকার ছিল এতটা রোজ হাসপাতালে। এখন যখন প্যানিকটা বাড়তে শুরু করলো, সেটা বেরিয়ে গেল, সেটাকে তখন আর সামলানো যাচ্ছে না, অবভিয়াসলি ইনফ্রাস্ট্রাকচার ফেল করতে শুরু করলো, সেই ফেলিয়ারেরই অবদান এখন হয়েছে। আর দিল্লির ব্যাপারটা এটা হয়েছে যে দিল্লিটা আপনি যদি দেখেন ম্যাপে, এটা হচ্ছে হাব অফ অ্যাক্টিভিটিজ ইন দ্য নর্দার্ন ইন্ডিয়া, সব জায়গা থেকে লোক এসে ড্রেন করছে এইখানে, যার ফলে দিল্লিতে এই জিনিসটা খুব অসম্ভব ভাবে স্প্রেড করতে শুরু করলো। এবং যখন লকডাউনটা লাগানো হয়, ফার্স্ট ফেজের যে 7 দিনের লকডাউনটা হলো এইবার, দেন আওয়ার ইনফেকশন রেট ওয়াজ মোর দ্যান 33%। আজকে টুডে দেয়ার ওয়াজ এ বিট অফ পপুলেশন, আরো 7 দিনের যখন এক্সটেন্ড হয়েছে লকডাউনটা, ইট জাস্ট কাম ডাউন 29.5%। আচ্ছা, তো এখন স্টাডি এটাই চলছে যে এই লকডাউনটা আরো মেনটেন করে এইটাকে আরো নামিয়ে যদি নিতে পারা যায়, তো আশা করা যাচ্ছে আগামী 10-15 দিনের মধ্যে উইল বি এবল টু কন্ট্রোল দ্য ওয়েভটা এসে যাবে 10-12 দিনের মধ্যে একটা। আচ্ছা, এই ওয়েভ নিয়েও প্রশ্ন আছে, জি, এই ওয়েভ নিয়েও প্রশ্ন আছে। আমি ডাক্তার লিয়াকত আলী, আমাদের অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী, আমরা বর্ডার বন্ধ করার ঘোষণা হলো 14 দিনের জন্য আপাতত, আর যে স্ট্রেনের কথা শুনছি যে বেঙ্গল, সেক্ষেত্রে এই বর্ডার বন্ধতেই কি যথেষ্ট নাকি? আবারও তো আপনারাই বলছেন এবার এটা বায়ুবাহিত, ল্যান্ডসেটের
কালকের যে রিপোর্ট সেখানে বলছে যে এটা বাতাসে এবং খুব দ্রুত ছড়াচ্ছে। সব ভাইরাসই তো বাতাসেই ছড়ায়, এবং সেক্ষেত্রে আমরা ঠিকঠাক মতো করে এটা হ্যান্ডেল করতে পারবো কিনা। ধন্যবাদ মুন্নি। প্রথমে আমি ভারতের জনগণের জন্য আমার সমবেদনা এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে এই সংকট যেন উত্তরণ হয় দ্রুত। ব্যক্তিগতভাবে আমি খুবই মর্মবেদনা রয়েছি। কদিন আগে আমার অন্যতম প্রিয় কবি শঙ্খ ঘোষ গেলেন, আরো অনেক মানুষ আগে গিয়েছেন। আর আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় প্রফেসর বিশ্বপতি মুখার্জি, যিনি IPGMR এর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সিনিয়র ফার্মাকোলজির অধ্যাপক, প্রফেসর সাইদুর রহমানের দলের লোক, তিনি এখন মৃত্যুশয্যায় লড়াই করছেন একটা ভেন্টিলেটরে কলকাতার এক হাসপাতালে। আমি খুবই উদ্বিগ্ন রয়েছি। তো ভারতের এই অবস্থা থেকে আমাদের আসলে ভারতের জন্য তো শিক্ষা রয়েছে, বাংলাদেশ এই অঞ্চল তথা সারা বিশ্বের জন্য কিন্তু অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। আপাতভাবে আমাদের দুটো জিনিস ভারতের কথায় আসছে। একটি হচ্ছে তাদের ভেরিয়েন্ট নিয়ে আলোচনা, যেটি আমি আসবো একটু পরে। আরেকটি হচ্ছে তাদের সুপার স্প্রেডার ইভেন্ট, অর্থাৎ তাদের যে মানুষের বিহেভিয়ার। এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য, সব দেশের জন্য প্রযোজ্য। আমি প্রথমে ভেরিয়েন্ট গুলো নিয়ে বলি। আসলে ভেরিয়েন্ট গুলো ভারতে, যেটা মহারাষ্ট্রে যে ভেরিয়েন্টটা, সেই ভেরিয়েন্টটা কিন্তু বাংলাদেশের বাংলাদেশে যেটা আমরা ডাবল ট্রিপল, এই ভেরিয়েন্ট গুলো কিন্তু কোনো সাইন্টিফিক টার্ম না, এগুলো একটা কলোকিয়াল শব্দ। আসলে ভেরিয়েশন যে মিউটেশন কিন্তু দুটো তিনটাতে হয় না, প্রচুর মিউটেশন হতে থাকে ভাইরাসে, এবং সেইগুলো সবগুলো কিন্তু মিনিংফুল না। যেটাকে মিনিংফুল বলা হয় কতগুলো আসে মানে ভাইরাস অফ ইন্টারেস্ট, মিউটেশন অফ ইন্টারেস্ট, আর কতগুলো হয় মিউটেশন অফ কনসার্ন, আর কতগুলো হয় মিউটেশন অফ হাই কনসিকুয়েন্স। মিউটেশন অফ হাই কনসিকুয়েন্স এখনো ইয়েতে পাওয়া যায় নাই, আমাদের এই করোনা ভাইরাসের ক্ষেত্রে পাওয়া যায় নাই। মিউটেশন অফ কনসার্ন যেটা, সেটা পাওয়া গেছে শুধুমাত্র ইউকে ভেরিয়েন্ট, সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট, ব্রাজিলিয়ান ভেরিয়েন্ট, এবং এই ভেরিয়েন্ট গুলোকে বলা হচ্ছে মিউটেশন অফ কনসার্ন। ভারতের এই যে ভেরিয়েন্ট গুলো, মহারাষ্ট্র কিংবা বাংলা, যেটা পশ্চিমবঙ্গে বেঙ্গল নাম হচ্ছে সোকল, এগুলো কিন্তু এখনো WHO ভেরিয়েন্ট অফ কনসার্ন হিসেবে স্বীকৃতি দেয় না, ভেরিয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে রেখেছে। কারণ যেভাবে স্যাম্পলিং হয়েছে, যেভাবে এটার অ্যানালিসিস হয়েছে, সেটা কিন্তু এখনো বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ করে না যে ভারতের এই সংক্রমণের যে আধিক্য, তার পিছনে নিশ্চিতভাবে এই ভাইরাসগুলো দায়ী হতে পারে বলা হচ্ছে। ইন্টারেস্ট এখন অনেকগুলো রয়েছে, ভিয়েতনামে ইন্টারেস্টের ভেরিয়েন্ট রয়েছে, ফিলিপিনে রয়েছে, নানান জায়গায় রয়েছে। এখন আমাদের যেটা বেনিফিট অফ ডাউটে আমাদেরকে সতর্কতা নিতে হবে, সেটা অন্য কথা, কিন্তু এগুলো কিন্তু সন্দেহাতীত ভাবে এখনো প্রমাণ হয়নি। ভারতে এখন কিন্তু ডাক দিয়েছে, ভারতের সরকারও ডাক দিয়েছে, যেটাকে বলা হয় মলিকুলার সার্ভেলেন্স। মলিকুলার সার্ভেলেন্স হতে গেলে র্যান্ডম স্যাম্পলিং করতে হয়, যেটা বাংলাদেশেও নেই, আমরা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, ভারতেও নেই। সেটা হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং এইভাবে করে, কিন্তু কখনোই বলা যায় না যে এই ভাইরাস গুলোই দায়ী। এই ধরনের কোনো মেকানিজম ভারতে এখন নেই, যে খুব সোজা সাপটা। কিন্তু এটির উপরে আসলে যখন দোষ চাপানো হয়, তখন হয় কি, যারা নীতি নির্ধারক, যারা সরকারের দায়িত্বে রয়েছেন, তাদের জন্য খুব সহজ হয়ে যায় যে এরকম ভেরিয়েন্ট চলে এসছে, আমরা কি করবো, আমরা অসহায় হয়ে গেছি। আসলে তখন কিছুটা দায়িত্ব কিন্তু চাপানোর একটা সুযোগ চলে আসে। তো আমি বলছি না যে এটা কিন্তু ভেরিয়েন্ট অফ কনসার্ন হবে না, কিন্তু তার আগেই কিন্তু অনেক বেশি বলা হয়ে যায় যে এগুলোই দায়ী, আমরা দায়ী না। অথচ ভারতে খুব সুস্পষ্ট ভাবে আমি দুটো অংশে ভাগ করবো, ইমিডিয়েট কারণ আর একটা লং টার্ম কারণ। এটা একটা কাঠামোগত বিষয়, ভারত থেকে শিক্ষা লাভের একটি কাঠামোগত বিষয় রয়েছে, যেটা আমরা পরে আসছি, আমি একটু পরে। প্রথমে আমরা তাহলে দেখি যে সরকারের খুব দায়িত্বশীল মহল থেকে আসলে আমরা খুব যে বিষয়গুলো হয়েছে, এই যে যেটা বলা হচ্ছে বিরাট বিরাট জনসভা, এই যে ধর্মীয় কুম্ভ মেলা কিংবা খেলা কিংবা টুরিস্ট স্পট সব খুলে দেওয়া, এবং দায়িত্ব জ্ঞানহীন ভাবেই কিন্তু এই বিষয়গুলো হয়েছে। এবং এই বিষয়গুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় কি, রোল মডেল হয়ে যায়। আমরা কিন্তু যতটা এই বিষয়গুলো যতটা ঘটনা ঘটায়, তার চাইতে জনগণের কাছে এগুলো একটা রোল মডেল হয়ে যায়। তখন মানুষ কিন্তু নিজেই আবার শিথিল হতে শুরু করে, কারণ যারা দায়িত্বশীল তারা যখন এই ধরনের কাজ করে বা কথা বলে, সেটি কিন্তু সমাজে ছড়িয়ে যায়। এই বিষয়টি ভারতে প্রচন্ড ভাবে ঘটেছে, এবং এই ঘটনাটা বাংলাদেশে যে কিছু মাত্রায় ঘটেনি তা না, কিন্তু বাংলাদেশে তুলনামূলকভাবে আগে, এই দ্বিতীয় ওয়েভের আগে, যে কোনো কারণে হোক, চিৎকারে হোক, নানান মিডিয়ার কল্যাণে হোক, নানান বিষয় ভাবে হোক, কিছুটা হলেও পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতে সেই পদক্ষেপটা নেওয়া হয়নি, বরং অনেক নির্বাচনী প্রচার, বিরাট বিরাট সভা, বিরাট বিরাট মেলা, সবকিছু চালিয়ে দেওয়া হয়েছে। ভারতকে এটি ইমিডিয়েট ভাবে তার মূল্যটা এই মুহূর্তে দিতে হচ্ছে। এটি হচ্ছে
আমাদের উপরিতলের যেটা আমরা সাদা মাটা চোখে দেখি, ভাইরাসের মিউটেশন অবশ্যই একটি কারণ হতে পারে, কিন্তু একমাত্র কারণ বা প্রধান কারণ হয়তো নয়। কারণ যেই মুহূর্তে রোগীর সংখ্যা প্রচন্ড হারে বেড়ে যায়, ডক্টর সাইদুর রহমান যেটা বলছিলেন, যে যেই মুহূর্তে বেড়ে যায়, যেই মুহূর্তে আমাদের স্বাস্থ্য সেবার উপরে প্রচন্ড চাপ পড়ে, যেই মুহূর্তে রোগীর তখন বাসা থেকে মানুষ আসতে দেরি করে, আসার দেরি করার পরে তখন মনে হয় 2 দিনের মধ্যে আমার লাং এফেক্টেড হয়ে গেল। এই বিষয়গুলো নিয়েও কিন্তু অনেক রকম এখন পর্যন্ত কনফিউশন আছে যে কোন স্ট্রেন আসলে, কোনটা সিভিয়ার, কোনটা মোর সংক্রামক, কোনটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে যে ইমিউন বাইপাস করে। 3টা বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু এখনো স্পষ্ট না। আমাদের যেটা মহারাষ্ট্রে ছিল সেটা কিন্তু E484Q, আর যেটা পশ্চিমবঙ্গে সেটা কিন্তু E484K, এটা হচ্ছে ইউকে এর সমান, এবং তার সঙ্গে 2টো ডিলিশন হয়েছে, মানে 3টা মিউটেন্ট বলতে 2টো ডিলিশন হয়েছে। আমরা কিন্তু এখনো জানি না সেটা ইমিউন বাইপাস কতটা করবে, কারণ আমাদের ধারণা ছিল যে ইউকে ভ্যারিয়েন্টটা বাংলাদেশে প্রচন্ড আকারে ঝড় তুলবে, কিন্তু আসলে দেখা গেল যে আমরা যে এই লকডাউনের বা সেমি লকডাউন বলি, আংশিক বিধিনিষেধ বলি, তার মধ্যেই যে সংক্রমণের হার কমছে, তার মানে হলো যে এটার ক্ষমতাটা আমরা কিন্তু প্রতিরোধ করতে পারি। কারণ আরেকটা বিষয় রয়েছে, আমরা সবসময় এজেন্ট ফ্যাক্টর যেটা বলি, অর্থাৎ ভাইরাসের যে মিউটেশন, এটা হলো এজেন্ট ফ্যাক্টর। হোস্ট ফ্যাক্টর বলে একটা কথা আছে। আমাদের হোস্ট ফ্যাক্টরে এই যে ভাইরাসটা যে বাইন্ড করে আমাদের AC2 যে জিনের সঙ্গে, রিসেপ্টরের সঙ্গে, সেই জিনটা কিন্তু সাংঘাতিক পলিমরফিক। সোজা বাংলায় হচ্ছে জাতিতে জাতিতে, মানুষে মানুষে প্রচন্ড ভ্যারি করে। এখন বাংলাদেশের জনগোষ্ঠীর জাতিসত্তার উপরে এই জিন কতটা আসলে ওই এজেন্ট কাজ করবে, এটা কিন্তু যতক্ষণ না এখানে গবেষণা হচ্ছে, পশ্চিমবঙ্গে হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা বলতে পারবো না। তাহলে আমরা এদিক থেকে একটা জিনিস জানলাম যে আসলে কিন্তু মানে পশ্চিমবঙ্গ, যদি আমরা বলি মানুষ, জীবন আচরণ সবকিছু তো পশ্চিমবঙ্গের সঙ্গে তো বাংলাদেশের অনেকটাই মিল, ভারতের মানে পুরো ভারতের সঙ্গেই তো বাংলাদেশের মানুষের অনেক মিল। তো সেক্ষেত্রে কি আমাদের সাবধানতা অথবা কি বলবো অসাবধানতা, যাই বলি না কেন, ভারত তো আমাদের জন্য একটা উদাহরণ হতে পারে। হ্যাঁ, আমি আসছি যে আমাদের এই বর্ডার ক্লোজটা এটা অত্যন্ত যুক্তিসঙ্গত, কারণ হচ্ছে বেনিফিট অফ ডাউট। আমি আবারও বলছি যে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জনগণের উপরে সত্যিকার গবেষণা ছাড়া বলা যাবে না যে কোন ভেরিয়েন্ট কতটা আসলে ইমিউন বাইপাস করে, কারণ ওই যে বললাম আমাদের হোস্ট জিন অনেক তফাৎ হতে পারে, কতটা আমাদের তীব্র হতে পারে, কতটা সংক্রামক হতে পারে। তো আমরা এই জায়গাটুকুতে আমি মনে করি ইমিডিয়েট আলোচনাটা শেষ করি, কিন্তু ভারতের আরেকটা বড় বিষয়ের দিকে আমরা দৃষ্টিপাত করবো, নাহলে কিন্তু মারাত্মকভাবে ভুল হবে। ভারতের স্বাস্থ্য ব্যবস্থার একটা সবচেয়ে বড় দুর্বলতা, বাংলাদেশেরও সবচেয়ে বড় দুর্বলতা, পাবলিক সেক্টরে বাজেটের মাত্র পাবলিক হেলথে, জনস্বাস্থ্য, আপনি যেটা শুরুতে বলছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ পরিচয় দিতে চায় না, তার কারণ হলো সবাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হয়ে যায়। আমরা যেটা আসলে এটা একটা যে বিশেষ ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনটা স্বীকার করতে হবে আমাদেরকে, এটার জন্য ট্রেনিং লাগে, এটার জন্য অনেক রকম আয়াস লাগে। তো যারা করেন, যা বাংলাদেশে জনস্বাস্থ্যের জন্য মাত্র 3% বাজেট, এই 3% বাজেটের সাথেও বাংলাদেশ মোটামুটি ভাবে ভালো করেছে, এবং এই জন্য আমাদের যখন স্বাধীনতার পরে আমরা অনেক সূচকে, জনস্বাস্থ্যের অনেক সূচকে ভারত থেকে অনেক পশ্চাতে ছিলাম, কিন্তু আপনারা জানেন যে এখন প্রায় ছুঁয়ে অনেক জায়গাতে কিন্তু আমরা অগ্রগামী হয়ে গেছি। আমরা MDG কিন্তু অর্জন করেছি 2015 আগে। তাহলে ভারতে কোথায় গলতটা কোথায়? ভারতে কিন্তু এই পাবলিক হেলথ বিষয়টা অত্যন্ত অবহেলিত, বাংলাদেশের চাইতে অবহেলিত, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে। ভারতে কিন্তু আমরা সাধারণ মানুষের ধারণা একেবারেই উল্টো, মানে যে কোনো নিম্ন মধ্যবিত্ত পর্যন্ত যে কোনো সুযোগে ভারতের চিকিৎসা ব্যবস্থার প্রতি এক ধরনের আস্থা। আমি এই কথাটা বলি, চিকিৎসা ব্যবস্থা আর পাবলিক হেলথ ব্যবস্থা, প্রতিরোধ ব্যবস্থা, দুটোর মধ্যে অনেক তফাৎ। চিকিৎসা ব্যবস্থায় ভারতের কোন জায়গাটা অগ্রগামী? প্রাইভেট সেক্টর। আমি সেই জায়গাটাতে আসছি। ভারতের দুর্বলতা, ভারত থেকে শিক্ষা লাভ, ভারতে অ্যাগ্রেসিভ যে মার্কেট ইকোনমি, নিওলিবারাল ইকোনমির যে অ্যাগ্রেসিভ নেচার ভারতে যেটি হলো, সেই অ্যাগ্রেসিভ নেচারে প্রাইভেট সেক্টরকে অত্যন্ত উৎসাহিত করে প্রাইভেট সেক্টরে অসম্ভব চিকিৎসা ব্যবস্থা, মেডিকেল চিকিৎসার উন্নতি হলো, যার জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছি নিম্নবিত্তবদ্ধ পর্যন্ত। কিন্তু আমরা কি পাবলিক সেক্টর হসপিটালে 2-1টি ব্যতিক্রম ছাড়া, অল ইন্ডিয়া ইনস্টিটিউট 2-1টি ছাড়া যাই? কেন যায় না? কারণ পাবলিক সেক্টর কিন্তু অবহেলিত। পাবলিক সেক্টর ভারতে কিন্তু একদমই স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত অবহেলিত, এবং তার মধ্যে আবার পাবলিক হেলথ ব্যবস্থা। আপনাকে আমি একটা খুব চাক্ষুষ উদাহরণই বলি,
আমাদের এখান থেকে আমরা প্রায় 8 জনকে, প্রফেসর সাইদুর রহমান সাহেব জানেন যে আমরা প্রায় 8 জন ভারতীয় ছাত্রকে কিন্তু এখান থেকে এমপিএইচ করে পাঠিয়েছি। এটা একটা নরওয়ের একটা গ্র্যান্টে, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমার প্রায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, আমি নিজের উদ্যোগে প্রজেক্টটা করে সেইখানে যখন এমপিএইচ ডিগ্রি করে পাঠালাম, আমরা ভারতে এমপিএইচ ডিগ্রিটা রিকগনাইজ করাতে আমাদের গলদঘর্ম হয়ে যেতে হয়েছে, আমাকে পার্সোনালি ইনভলভ হতে হয়েছে। মাস্টার অফ পাবলিক হেলথ এই ডিগ্রি কিন্তু তাদের কাছে কোনো গ্রহণযোগ্য ছিল না। তারা পাবলিক হেলথ বিষয়টাকে অত্যন্ত ভাবে তারা কিন্তু ক্লিনিক্যাল বিষয় নিয়ে যত ভাবে পাবলিক হেলথ ভাবে না। এটা খুব দুঃখের সঙ্গে বলছে। কিন্তু আজকে যদি মানুষের বিহেভিয়ার চেঞ্জ করতে হয়, আজকে যদি প্রতিরোধ ব্যবস্থাকে জোরদার করতে হয়, পাবলিক হেলথের কিন্তু কোনো বিকল্প নেই, জনস্বাস্থ্যের কোনো বিকল্প নেই। ভারতে দুটো বিষয় খুব দুর্বল। আমরা যদি স্বাস্থ্যকে পণ্য করে তুলি, আমরা যদি স্বাস্থ্যকে অ্যাগ্রেসিভ মার্কেট ইকোনমিতে এটা একটা ইউজুয়াল কমোডিটি করে তুলি যা হয়, তার একটি উদাহরণ যুক্তরাষ্ট্রে ঘটেছে। এত সম্পদ নিয়ে তারা হিমশিম খেয়েছে, তার একটি উদাহরণ এখন ভারতে দেখা যাচ্ছে। তার সাথে পাবলিক হেলথকে যদি আমরা গুরুত্ব না দিই, আমরা যদি শুধু চিকিৎসার উপরে গুরুত্ব দিই, শুধু যদি হাসপাতালের উপর গুরুত্ব দিই, প্রাইভেট সেক্টর হাসপাতালে গুরুত্ব দেই, তাহলে কিন্তু আমরা এই ধরনের ক্রাইসিস মোকাবেলা করতে পারবো না। কারণ প্রাইভেট সেক্টর কখনো প্রতিরোধে যেখানে পয়সা নিয়ে সেখানে ইনভেস্ট করে না। আমরা আসলে এই শিক্ষাগুলো বাংলাদেশেরও লাভ করা দরকার রয়েছে। আমরা মনে করি যে আসলে একটা দীর্ঘকালীন শিক্ষার বিষয় রয়েছে আমাদের। হেলথটা আসলে পাবলিক হেলথ হওয়াই উচিত। সেই রকম একটি শিক্ষা বোধহয় এরকম করোনা সুনামির মতন করে এসে আমাদের এই অঞ্চলে নতুন করে চোখের পর্দাটা সরিয়ে দিল। পাবলিক হেলথটা গ্রাহ্যই করে না, মানে সেটা নিশ্চয়ই ভারতীয় ক্ষমতা বা প্রশাসন, সেইটা আপনি ইঙ্গিত করেছেন। কিন্তু মানুষের মন আমার একটু জানতে ইচ্ছা করে। আমি গৌতম লাহিড়ীর কাছ থেকে জানবো, কারণ আমরা যখন নাকি রাজনীতি নিয়ে কথা বলি তখনও একেবারে ফিল্ডের অনুভূতি জানতে চাই, যে মাঠ কি বলে, বিভিন্ন গ্রামাঞ্চলের মানুষ কি বোঝে রাজনীতি নিয়ে, নেতৃত্ব বদল বা রেখে দেওয়া নিয়ে। ঠিক একই প্রশ্ন কিন্তু এই করোনা নিয়েও খাটে, যে এটা যেহেতু পাবলিক হেলথের ইস্যু, একেবারে খেটে খাওয়া মানুষটার মনটাকে আমরা জানি, তারা এটাকে কিভাবে নিয়েছে। ভারতের প্রত্যন্ত এলাকার লোকজনের কথাবার্তার কিছু আপনি নিশ্চয়, আমি জানি, মানে ওয়েল কানেক্টেড জার্নালিস্ট গৌতম লাহিড়ী, বা ভারতের এই প্রান্ত থেকে ও প্রান্ত তার সৈন্য সামন্ত আছে, এটুকু মানে সরাসরি তার সঙ্গে কাজ করতে গিয়েও আমি উপলব্ধি করেছি। আমি গৌতম লাহিড়ীর কাছ থেকে ভারতীয় জনগণের মন জানতে চাই, এই করোনার বিষয়টিকে তারা কিভাবে নিয়েছে, একটা বিরতির পরে। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় গেট ওয়েল ইন্ডিয়া, এই শিরোনামে আমরা কথা শুনছি। গৌতম লাহিড়ীর কাছে আমরা শুনবো ভারতীয় জনগণের মন এই করোনা নিয়ে, শুরু থেকে সাধারণ মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষের কি মনোভাব। প্রথমেই বলে রাখি যে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যাপক তিনি বলছিলেন, আমি তার সঙ্গে অনেকাংশে একমত, যে গণস্বাস্থ্য পরিচালন ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা দুটি পৃথক বিষয়। এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদরা তো বলেই রেখেছেন যে বাংলাদেশ সামাজিক উন্নয়নের নিরিখে কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে ভারতের থেকেও এগিয়ে রয়েছে, তার মধ্যে স্বাস্থ্য একটা অন্যতম বিষয়। গণতন্ত্র, যেটা আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, খুব জরুরি। আমি সম্প্রতি পশ্চিমবঙ্গের নির্বাচন কভার করতে কিছুদিন ছিলাম ওই রাজ্যে, কিছু গ্রামাঞ্চলেও ঘুরেছি। আমার কাছে অদ্ভুত লেগেছে যে বর্ধমান, হুগলি, এমনকি সেই ফুরফুরা শরীর, যেটা এখন নতুন আকর্ষণের রাজনীতির নতুন আকর্ষণ পশ্চিমবাংলায়, সেখানে আমি একজনও এই দ্বিতীয় ওয়েভের পর একজনও করোনা আক্রান্ত রোগী নেই, প্রথম এই প্রশ্নটা করে জানতে পেরেছি। মানে কেন নেই, মানে যেটা দিল্লিতে যে কথাটা বলছিলেন যে আগের যিনি বিশেষজ্ঞ, চিকিৎসক বিশেষজ্ঞ, যে দিল্লিতে যেহেতু সমস্ত জায়গা থেকে মানুষ আসা যাওয়া করে এবং সেখানে রাজধানীতে আসতেই হয়, কিন্তু এটা ঘটনা যে এই সময়কার প্রথম পর্যায়ের যে করোনা, তাতে কিন্তু মানুষের মধ্যে সরকার সম্পর্কে
একটি ইতিবাচক ধারণা তৈরি হয়েছিল এবং ভারতীয় জনতা পার্টি সেটা প্রধানমন্ত্রীর সাফল্য বলে প্রচারও করেছিল। কিন্তু এই সময়টা যেটা দেখা গেছে, এটা কিন্তু ঘটনা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা ভোট চলছে। আমার মনে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার করোনা মোকাবিলায় কতটা সাফল্য দেখাতে পেরেছেন, সেটা কিন্তু একটা অগ্নি পরীক্ষা হতে চলেছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং সাধারণ মানুষ কি বলছেন সেই রায় কিন্তু একটা প্রতিফলিত হতে পারে এই বিধানসভা নির্বাচনের মধ্যে। যদিও বিধানসভা নির্বাচনে প্রতিটি রাজ্যের নিজস্ব বিষয়, নিজস্ব ইস্যু, সেগুলো প্রাধান্য পেয়ে থাকে, কিন্তু প্রত্যেকটি রাজ্যে এই করোনাতে আক্রান্ত। এবং বিশেষ করে আমি জানি না কেন বেঙ্গল ভ্যারিয়েন্ট নাম দেওয়া হয়েছে। বেঙ্গলের গ্রামাঞ্চলে করোনার, আপনি যদি বলেন, যে কথা জয়ন্তও বলছিল যে দিল্লি বা মহারাষ্ট্র, এই মুহূর্তে দিল্লি এবং উত্তরপ্রদেশ সর্বাগ্রে ভারতে, মানে করোনা আক্রান্তের সংখ্যায় 10 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এটা রেকর্ড, এবং আগামী 15ই মের মধ্যে বিশ্বের মধ্যে প্রথম স্থানীয় অধিকার করতে পারে, এরকম বিশেষজ্ঞরা আজ সংবাদপত্রে তারা সাক্ষাৎকার দিয়ে এরকম একটা পূর্বাভাস দিয়েছেন যে 15ই মের মধ্যে এটি একটি ভয়ঙ্কর আকার ধারণ করবে, যারা গোটা বিশ্বের মধ্যে দিল্লি এবং উত্তরপ্রদেশ ছাড়িয়ে যাবে করোনা আক্রান্তের সংখ্যায়। মৃত্যুর সংখ্যা কি দাঁড়াবে বলা যাচ্ছে না। ফলে সাধারণ মানুষের মধ্যে এই যে একটা বাস্তবিক অসুবিধা, হাসপাতালে শয্যা নেই, অক্সিজেনের অভাব, এবং মানে প্রতিনিয়ত আমরা সাংবাদিক, বিভিন্ন সংগঠন, সাংবাদিক ব্যক্তিগত হিসাবে বহু মানুষের সকাল থেকে রাত পর্যন্ত ক্রমাগত ফোন পাচ্ছি, তো তাদের মধ্যে যে ক্ষোভ জমছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে এটা কিন্তু আমার মনে হয়েছে নরেন্দ্র মোদীর ভাবমূর্তির একটা চরম পরীক্ষা। এই কোভিডের দ্বিতীয় ঢেউকে যদি অনেকেই দাবি করছেন যে সামাল দেওয়া হয়তো যাবে, কিন্তু যদি সেইভাবে সামাল না দেওয়া যায়, তাহলে কিন্তু ভারতের রাজনীতিতে একটা পরিবর্তন এলেও আসতে পারে। কারণ মানুষের মধ্যে ক্ষোভ যদি এই মুহূর্তে লোকসভা ভোট নেই, লোকসভা ভোট হতে হতে 2024, এখন সময় আছে। কিন্তু সাম্প্রতিক পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের পরেই 2022-এ উত্তরপ্রদেশ ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য, সেখানে বিধানসভার ভোট। ফলে এই মানুষের ক্ষোভগুলো সেই ভোটের মাধ্যমেই তো প্রতিফলিত হয়ে থাকে। এখন যাই না, অন্য কোনো কারণে যদি বিজেপি সেগুলোকে প্রশমিত করতে পারে, তাহলে হয়তো তারা নির্বাচনী সাফল্য পেতে পারে। তবে জনতার মধ্যে যে কথাটা মুন্নি বলছিল, জনতার মধ্যে যে রোষ, সেটা এখনো ক্রোধে রূপান্তরিত হয়নি। আচ্ছা, কিন্তু রোষের বহিঃপ্রকাশ কিন্তু ঘটছে। আচ্ছা, আমি যদি আপনি পাল্টা প্রশ্নটা আমাকে করতেন, আমি নিশ্চয়ই এইভাবে হয়তো উত্তর দিতাম যে বাংলাদেশে এই করোনা নিয়ে এক রকমের গ্রাম আর শহরের বিভেদ আছে প্রত্যন্ত এলাকায়। এবং গত মানে 2020-এর করোনার যখন নাকি ফার্স্ট ওয়েভ চলছে, প্রত্যন্ত গ্রামে যে এই কাজ করার অভিজ্ঞতা, এবং প্রায় সকলেরই একই সুর, একই রকম করে কথা বলেন গ্রামের মানুষেরা, যে গ্রাম অনেক বাতাস, গ্রামে অনেক আলো, গ্রামে অনেক বাংলাদেশে খাবার, সব কিছুই ওখানে ভালো পাওয়া যায়। সুতরাং করোনা একটি শহরের রোগ। লকডাউন দিলে আপনারা ঢাকার লকডাউন দেন, স্কুল বন্ধ করলে ঢাকায় করেন, কিন্তু ঢাকা এবং চট্টগ্রাম বড় শহর বাদে বাকি বাংলাদেশ মোটামুটি সুস্থ। আমার মনে হয় স্ট্যাটিস্টিক্স দিয়ে ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এই কথার, সাধারণ মানুষের এই কথার বিপরীতে হয়তো কোনো তথ্য আমাদেরকে দিতে পারেন। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমানের কাছে যাই। আমি আসলে মানে আপনার কথা প্রতিধ্বনি করতে চাইবো প্রথমে। মানে এটার ভেতরের কথা একটা অন্য, কিন্তু আপাত দৃষ্টিতে যদি আমরা আসলে গত মানে যে সময়কালে সে 8ই মার্চ থেকে এই পর্যন্ত যে কেস ডিটেকশন হয়েছে, তার 70 থেকে 80% সবসময় ঢাকা এবং চট্টগ্রামে হয়েছে। এবং যে কারণে লকডাউন শব্দটি ব্যবহারের ক্ষেত্রে আমি বারবার আসলে বিভিন্ন সময় যখনই বলার সুযোগ পেয়েছি, আমি বলেছি যে আসলে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং চট্টগ্রাম, এই 4টি জেলার 3 কোটি মানুষকে লক করলে এই দেশের সংক্রমণকে 80% কন্টেইন করা সম্ভব। এটা, এবং আপনি যে এখনো দেশে প্রায় 40টি জেলা আছে যেখানে 20টি থেকে 30টি কেস ডিটেকশন হয় না। অতএব আমি আপনার ওই জন্য বললাম আমি এটা মানে ডেটা দিয়ে বলছি, আমি আপনার ওই প্রতিধ্বনি করব। এবং লকডাউন ইম্পোজ করার ক্ষেত্রে আসলে এই 4টি শহরের 3 কোটি মানুষকে লক করলে আপনি মৃত্যুও কমাতে পারবেন
এবং অসংক্রমণও কমাতে পারবেন। এটি একদমই মানে নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করছি। এই প্রসঙ্গে আমি যে একটা শব্দ বলতে চাই, ওনারা যখন বলছিলেন বেঙ্গল ভ্যারিয়েন্ট, এই নামকরণের ক্ষেত্রে আমাদের এই যে পশ্চিমারা আমাদেরকে দেখবেন এনডিএমএ নাম দিল, নিউ দিল্লি মেটাল একটা, মানে ওরা নাম দেওয়ার সময় ওরা আমাদেরকে আসলে অভিযুক্ত করার এক ধরনের দোষ চাপানো আর কি। হ্যাঁ, দোষ চাপানো যে এইদিকে সেটা ডেডলি হয়ে গেছে। এক্স্যাক্টলি। সো আমাদেরও এই ব্যাপারে নিজেরাই সতর্ক হওয়া দরকার যে আমি নামটা বলবো না। এই যেটা লিয়াকত স্যার বলছিলেন যে এই নাম দিব না আমি, কারণ যতক্ষণ সে প্রমাণ না হবে যে এটি আসলে মূলত দায়ী, তার আগে কেন আমি এটাকে আমার কোনো অঞ্চলের মানুষের নামের সঙ্গে দায়ী করি। তবে আমি এই পাশে উদ্বেগ প্রকাশ করব যে ভ্যাকসিনেশন কর্মসূচির পাশাপাশি এইভাবে মাস্ক খুলে যথেচ্ছ বাজার হাট কেনাকাটা করলে মিউটেন্ট ভ্যারিয়েন্ট হওয়ার সম্ভাবনা, যেটা লিয়াকত স্যার অল্প ধারণা দিয়েছেন যে হোস্ট ডিরাইভড মিউটেশন, এটা কিন্তু ঘটবে এবং বাংলাদেশ কিন্তু উৎপত্তিস্থল হয়ে উঠতে পারে খুব ভয়ঙ্কর কোন ভ্যারিয়েন্টের। আমি এটা এই দেশের নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই বিজ্ঞানের এটা জটিল বিষয়কে সতর্কবাণী হিসেবে সবার সামনে তুলে ধরছি। আরেকটা কথা এই ফাঁকে বলে ফেলি, আমার মনে হয় ডক্টর সাইদুর রহমান আরেকটু পরিষ্কার করবেন এই জায়গাটা, মানে আরেকটু খোলাসা করে বলতে হবে, কারণ পশ্চিমাদের এই আমাদের উপরে নাম দোষ চাপানোর যে প্রবণতা, যখন বেঙ্গল ভেরিয়েন্ট বলবে আর যদি সত্যি সত্যি আমরা মাস্ক খুলে বাজার হাট করা শুরু করি, দলে দলে মার্কেটে যাওয়া শুরু করি, সত্যি যদি কোনো ভয়াবহ কোনো একটা ভ্যারিয়েন্ট হয়, তাহলে এই যে বিদেশে যায় আমাদের রেমিটেন্সের বড় সোর্স, বিদেশে যাওয়ার আগে কিন্তু প্রথমে আমাদের কপালে একটা বড় একটা টিকা লাগিয়ে দিবে যে এরা হলো ওই বেঙ্গল ভ্যারিয়েন্ট বা তার চেয়ে বড় একটা ভয়াবহ রোগের একটা জন্মদাতা, সুতরাং এদেরকে বা এদের গোষ্ঠী কাউকে ঢুকতে দেওয়া হবে না। এইভাবে এক ধরনের ইকোনমিক একটা ইম্পোজ করার একটা তাদের প্রবণতা থাকে। সেটা মানে একজন চিকিৎসক হিসেবে আপনার মুখে শুনলে বোধহয় কিছুটা হলেও সতর্ক হবে। আমি চাইছি যে আপনি এটা আরেকটু ভেঙে বলেন। আচ্ছা, এখানে যেটা আসলে তো মানে যেটা ঘটছে আপনি খুবই একদম ঠিকভাবে বলেছেন। বিজ্ঞানে অসতর্কতা থাকার কারণে আমরা বিশ্বকে আসলে দুই ভাগ করে ফেলছি এইবারও। আপনি সেটা ভ্যাকসিনে বলেন, সেটা এই ধরনের ভ্যারিয়েন্ট ডেভেলপ করার ক্ষেত্রে বলেন, সর্বক্ষেত্রে আসলে দুই ভাগ। এক ভাগ আমাদের নাম দেয় আর আমরা এটা ভোগ করি। ভ্যাকসিন ওনারা আবিষ্কার করে, আমরা এটাকে গ্রহণ করি। মানে এই, এবং ওনারা যখন আজকে দেখবেন যুক্তরাষ্ট্র একটি তার মিলিটারি আইন প্রয়োগ করে এক্সপোর্ট বন্ধ করেছিল, আমি এইভাবে বলাটার জন্য দুঃখিত, তারা রাষ্ট্রপতির প্রেসিডেন্সিয়াল ক্ষমতায় কাঁচামাল রপ্তানি, ভ্যাকসিনের এই মহামারী চাল অবস্থায় ভ্যাকসিনের কাঁচামাল রপ্তানি তারা বন্ধ করেছিল, এবং সেটা আজকে তারা ভারতে ওই রপ্তানি যে নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার করলো, যখন ভারতে 3.5 লক্ষ মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছে তখন। মানে আমি বলছি যেটা যে আমাদের দেশের মানুষদের আসলে এটা বুঝতে হবে যে যদি আমরা এইভাবে যথেচ্ছ চলাফেরা করি এবং আমরা যদি আসলে এই ধরনের কোনো মিউটেন্ট ভ্যারিয়েন্ট যেটা পশ্চিমারা সুযোগ পেলে আমাদের গায়ের কপালে লাগিয়ে দিবে, এই সুযোগটি আমরা তাদেরকে দেই, আমাদের সেই প্রায় কোটিখানেক প্রবাসী এবং আমাদের এই গার্মেন্ট শিল্প সহ আন্তর্জাতিক বাজারের সঙ্গে যতগুলো সম্পর্ক সবগুলোতেই আসলে এই লেভেলটি একটি ক্ষতিকারক প্রভাব ফেলবে বা নেতিবাচক প্রভাব ফেলবে। অতএব আমাদের খুবই সতর্ক থাকা দরকার এই সময়টাতে। এবং আজকে এই যে আগামী 28 তারিখ প্রত্যাহার হতে যাচ্ছে, এটা প্রত্যাহারের একটি শর্ত হওয়া দরকার যে তারা মাস্ক পরবে, মাস্ক না পরলে সে অঞ্চলে আবার লকডাউন দেওয়া হবে। সিম্পল, এই কথাটা সবার জানা থাকা ভালো, কারণ আমরা অল্প কিছু মানুষ আসলে যথেচ্ছ ব্যবহারের মধ্য দিয়ে এই কোটি বিদেশে থাকা কষ্ট করা মানুষের তাদের ভূত ভবিষ্যৎকে ঝুঁকিগ্রস্ত করতে পারি না। আমাদের 50-60 লক্ষ গার্মেন্টসে কর্মরত শ্রমিক তাদের জীবন জীবিকাকে ঝুঁকিগ্রস্ত করতে পারি না। অতএব আমি মনে করি যে সারা দেশের নাগরিকরা একটি রেসপন্সিবল বিহেভ করবেন। এবং এই যে আরেকটা যেটা ওনাদের কুম্ভ মেলার সঙ্গে আমি মিলিয়ে যা বলছি, এই যে সামনে ঈদ, কিসের ঈদ? পৃথিবীতে আমার প্রতিবেশী যুদ্ধের সময় যারা আমাদের পাশে আমাদের কোটি শরণার্থীকে জায়গা দিয়েছিল, তাদের যখন প্রতিদিন লক্ষ লক্ষ লোক আক্রান্ত হয়, হাজার হাজার লোক মৃত্যুবরণ করে, তখন তার পাশের দেশে আমরা বর্ডার বন্ধ করতে পারি, কিন্তু আমরা ঈদ বন্ধ করতে পারি না। আমরা কি এই আজকে আমি একেবারে আপনার মাধ্যমে আপনাদের সারা দেশের সকল নাগরিকের কাছে, মুসলমান যারা ঈদ উদযাপন করতে চান তাদের কাছে একটি স্বনির্বন্ধ অনুরোধ যে আমরা ধর্মীয়ভাবে উদযাপন করেন, কিন্তু এই উদযাপনের যে আনুষঙ্গ
কাপড় কেনাকাটা, এই সকল বিষয়গুলোকে দয়া করে সংযমের সঙ্গে বন্ধ করেন, এবং সেগুলো আপনি এই যে লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত নিম্নবিত্ত এবং দরিদ্র মানুষের তাদের জন্য সেটুকু বাড়িয়ে দেন। সেটা হবে মানবিক আচরণ। মানুষের জন্য এই মহামারী আমাদেরকে চিনাচ্ছে, এবং এই আচরণ করতে অন্তত বাঙালি এই আচরণের মাধ্যমে আসলে এটি বিশ্বের সামনে দৃষ্টান্ত স্থাপন করা দরকার। আমরা আগামী 15 দিন যদি শুধুমাত্র স্যাক্রিফাইস করি, আমার বিশ্বাস এই দেশের কোনো মানুষের এই লকডাউনে যে বলি আমরা খাবার খেতে পারবে না, ঢাকার 2 কোটি মানুষ ওই 40 লক্ষ মানুষকে আগামী 2 মাস খাওয়াতে পারবে। অতএব আমি খুবই স্বনির্বন্ধভাবে অনুরোধ করব, এটিকে এই ঈদ এবং অন্যান্য উৎসবের সকল কিছুকে বর্জন করে, সকল কিছুকে নিয়ন্ত্রণ করে এই খাতে আপনাদের যে অর্থ আছে সেগুলোকে অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, এবং মাস্ক বিতরণ, যেভাবে আমরা ঈদ উপলক্ষে কাপড় কিনে, আপনার কাপড়ের টাকা দিয়ে, শাড়ির টাকা, পাঞ্জাবির টাকা দিয়ে মাস্ক কিনুন এবং প্রতিবেশীদের মধ্যে বিতরণ করুন, দরিদ্র প্রতিবেশীদের মধ্যে। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ডক্টর লিয়াকত আলী স্যার একটু শেষ 2-1 লাইন যোগ করবেন কিনা, তারপর আমি গৌতম লাহিড়ীর কাছে আরেকটি জিনিস নিয়ে একটু জানতে চাই, একদম স্পেসিফিক, যেটা হয় যে ভারতের টিকা নিয়েও, টিকা প্রাপ্তি অপ্রাপ্তি নিয়েও এখানে নানা রকমের আলোচনা। একেবারে দিল্লির সাংবাদিক যখন নাকি পরিষ্কার করে তার সোর্স থেকে খবরটি বলবে, সেটা আমাদের কাছে অনেক অনেক বেশি গ্রহণযোগ্য হবে। আমি গৌতম লাহিড়ীর কাছে প্রশ্নটি রাখলাম, অধ্যাপক ডক্টর লিয়াকত আলী আমাদেরকে কি পরামর্শ দিবেন? আমি জানি আপনার একটু ব্যস্ততা আছে, আপনি আগে চলে যাবেন এই কারণে। না, আমি অধ্যাপক ডক্টর সাইদুর রহমান সাহেবের সূত্র ধরেই যেটা বলবো, যে আসলে নগরে যে কেন, সেটি আপনি যখন বলছিলেন যে আমরা ইদানিং বলছি বাতাসে বাহিত, তা না। আসলে একদম শুরু থেকেই যখন মাস্কের কথা উঠেছে, যখন ড্রপলেট এরোসোলের কথা আমরা বলেছি, এবং এটা আমরা না, আমরা সারা বিশ্বের বিজ্ঞানীগণই প্রথম থেকেই জানি যে আমরা এটা বায়ুতে থাকে, এবং যদি ভেন্টিলেশন কম থাকে সেখানে জমা হয়, 3 ফিট বা 6 ফিট থাকে। এই নিয়ে বেশ কিছু গবেষণা হয়েছে, এবং ড্রপলেট যত তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এরোসোল হবে, তত তাড়াতাড়ি সেটা বাতাসে আরো হালকাভাবে ছড়িয়ে থাকবে। এইসব বিষয় কিন্তু জানা। 1 বছরের অভিজ্ঞতা থেকে জানা গেছে যে সারফেস দিয়ে, অর্থাৎ হাত ধোয়া ইত্যাদি, যে তলদেশ দিয়ে যতটা হয় মনে করা হয়, সেটি হয়তো আরেকটা কারণ থাকতে পারে। অ্যাগ্রেসিভ মার্কেটিং ছিল বিভিন্ন কোম্পানির, সেগুলো কিন্তু যত মাস্কের জন্য কোনো মার্কেটিং ছিল না, কিন্তু তাদের ছিল, ফলে ওই বিষয়ে অনেক সাবধানতা হয়েছে। সেজন্য সারা বছরে সেই সোর্স থেকে কম এসছে বলে প্রমাণিত হয়েছে, বায়ুতে বেশি হয়েছে। এটি কিন্তু আগেরই কথা। এখন আমরা খুব স্পষ্টভাবে যেটা বুঝি, সেটা হলো যেসব জায়গাতে বদ্ধ ঘর, ইনডোর, যেখানে অ্যাক্টিভিটি বেশি, যেখানে ভেন্টিলেশন কম, সেইখানে, যেটা ঢাকা, চট্টগ্রাম কিন্তু বড় বড় শহরে যেটা বেশি ঘটেছে, সেই বিষয়টি খুব ক্লিয়ার, স্পষ্ট, যে আমরা গ্রামে ভেন্টিলেশন এবং ওপেন এয়ার অনেক সহায়ক। দ্বিতীয় আরেকটি বিষয়, মাত্র কয়েকদিন আগে সারা বছরের অনেক গবেষণা রিভিউ করে যেটি স্পষ্ট হয়েছে, যেটি হয়তো আসবে প্রেসে, যেটা হলো কায়িক শ্রমের সঙ্গে ইনফেকশনের যে তীব্রতা, সিভিয়ারিটি, হসপিটালাইজেশন, অক্সিজেনের প্রয়োজন এবং আইসিইউর প্রয়োজন, এর সঙ্গে অঙ্গাঙ্গি সম্পর্ক রয়েছে। যাদের কায়িক শ্রম বেশি, এটা শ্রেণী হিসেবে না, যারা কায়িক শ্রম বেশি করেন তাদের তীব্রতা কম, তাদের হসপিটালাইজেশনের হার কম, তাদের অক্সিজেনের প্রয়োজন কম। এই বিষয়টি খুব স্পষ্ট হয়ে গেছে। তাহলে গ্রামের মানুষের কম হওয়ার পিছনে এই দুটো ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি রোদের সঙ্গেও একটা সম্পর্ক থাকতে পারে। তার চাইতে দুটো বিষয় একদম প্রমাণিত, যে আমাদের ভাইরালের যে লোড, অর্থাৎ বাতাসে যে ঘনত্ব, আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে কায়িক শ্রমের সঙ্গে, যেটার সঙ্গে আমাদের কিন্তু ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো জড়িত। তো আমাদেরকে এই দুটো ব্যাপারে জোর দিতে হবে। আর স্থানের যে লকডাউন, আর আমাদেরকে জোর দিতে হবে কোথায় কোথায় সংক্রমণের ঝুঁকিগুলো, ইনডোর বেশি, ভেন্টিলেশন কম ইত্যাদি বিষয়ে টার্গেটেড লকডাউন করতে হবে, টার্গেটের বিধি নিষেধ করতে হবে। আর আমি আরেকটি কথা ভারতের ক্ষেত্রে বলবো, যে ভারতের বিভিন্ন স্টেটে যেখানে জনসম্পৃক্ততা, জনসচেতনতা শুধু না, এবং জনগণের কাছে জবাবদিহিতার যেখানে পাবলিক হেলথ অ্যাসপেক্টটা তুলনামূলকভাবে বেশি, কেরালা একটি অত্যন্ত ভালো এক্সাম্পল। এই ধরনের উদাহরণগুলো ভারতেও বিশ্লেষণ করে আমাদেরও শেখার বিষয় আছে, ভারতেরও শেখার বিষয় আছে, সারা দুনিয়ার শেখার বিষয় আছে। কারণ ভারত একটি খুব ইন্টারেস্টিং কেস এক্সাম্পল, খুব শিক্ষণীয় একটি দেশ হতে পারে। কারণ একই কাঠামোর মধ্যে, ফেডারেল কাঠামোর মধ্যে আলাদা আলাদা কিছু ব্যবস্থাপনা, আলাদা আলাদা কিছু বিষয়ে কি করে কেরালা আমাদের বাংলাদেশের চেয়ে সূচকে আগে থেকে বেশি ছিল, এবং কেরালার মোকাবেলা কিভাবে করছে, এই বিষয়গুলো শিক্ষণীয়। আমি মনে করি এইগুলো থেকে, ভারত থেকে আমরা যেন শিখি, ভারতের জন্য আমরা শুভকামনা করছি। ঠিক এই মুহূর্তে ভারত যেরকম একটা জায়গায় ইন্টারন্যাশনাল খবরের
শিরোনাম হচ্ছে প্রতিদিনই, অথচ গত ওয়েভ অর্থাৎ প্রথম ধাপে ভারত গোটা বিশ্বের দিকে সাহায্যের হাত, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, কোথাও কোথাও ভ্যাকসিন দেওয়ার জন্য তারা শুভেচ্ছা হিসেবে ভ্যাকসিনও দিয়েছে। এই গত ওয়েভ এবং এই ওয়েভ, এখনকার ভারত আর তখনকার ভারত, এখান থেকে খুব ছোট্ট করে যদি আমি জিজ্ঞেস করি যে কি শিখলাম আমরা কোথায় সচেতন হব, এক লাইনে? এক লাইনে হচ্ছে পপুলিস্ট রাজনীতি থেকে মুক্ত হতে হবে। সারা দুনিয়াতে যেখানে যেখানে পপুলিস্ট রাজনীতি আছে, যেখানে সহজেই নিজেদের যে আমাদের বাহবা কুড়াতে চাই, আমরা খুব সহজ সহজ পথ দিয়ে সহজে বলতে চাই যে আমরা অত্যন্ত সফল, খুব ডেপথে চিন্তা করি না, গভীরভাবে কোনো বিশ্লেষণে যেতে চাই না, বিজ্ঞানের সঙ্গে তর্ক শুরু করি না। ভারতে বিজ্ঞান একদম বিনষ্ট হয়ে গেছে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে সমস্ত আমরা আগে থেকে ফলো করছিলাম, এত দুঃখের বিষয় যে আমাদের জয়েন করার এখন ইচ্ছা হয় না। সুতরাং ভারতের এই বিষয়টাকে এখন বুঝতে হবে, বিজ্ঞানের সঙ্গে থাকা, কুপমণ্ডকতার সাথে না, সংস্কারের সাথে থাকতে হবে, ধর্মকে মানতে হবে, সবই যেটা যাদের যা শ্রদ্ধা করার করতে হবে, কিন্তু কুপমণ্ডকতা, অন্ধবিশ্বাসকে প্রমোট করলে সেই দেশ আর এগোতে পারে না। তো পপুলিস্ট রাজনীতি থেকে মুক্ত হতে হবে, এটি একমাত্র সবচেয়ে বড়। স্বাস্থ্য রাজনীতি থেকে বিচ্ছিন্ন না, অর্থনীতি থেকে বিচ্ছিন্ন না। আপনাদের সবাইকে ধন্যবাদ। জি, আবার নিশ্চয়ই দেখা হবে ডক্টর লিয়াকত আলী। আমরা ডক্টর লিয়াকত আলীকে প্যানেল থেকে বিদায় দিচ্ছি, একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পরে গৌতম লাহিড়ী, আপনার কাছে টিকা সংক্রান্ত যে প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমরা পাবো। একটা ছোট্ট বিরতি। নিউজ আওয়ার এক্সট্রা, গেট ওয়েল ইন্ডিয়া, এই শিরোনামে আমরা কথা বলছি। একেবারে শেষ ভাগে ডক্টর সুখেন্দু রায়কে আরও একবার একটু শুনে আসতে চাই। জয়ন্ত রায় চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন, তিনি এক পর্যায়ে বলছিলেন যে নেক্সট মান্থে একটা পিক হবে, সেটা কি ডক্টর সুখেন্দু রায় আপনিও সেটা মনে করেন কিনা, এবং কতটা কিভাবে নিশ্চিত হওয়া গেল? সম্ভব আছে। ডক্টর সুখেন্দু রায়, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা হলো যে সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী তিনি বলছিলেন যে আগামী মাসে আরেকটা পিক হবে, তারপরে আস্তে আস্তে এটা হয়তো কমে যাবে। আপনি চিকিৎসক হিসেবে তাই মনে করেন কিনা? হ্যাঁ, আমি তাই মনে। আচ্ছা, জয়ন্ত একই প্রশ্ন। জয়ন্ত একই প্রশ্ন যে কিভাবে এতটা নিশ্চিত হওয়া গেল যে আগামী মাসের মিড মে এটা একটা পিক হয়ে তারপরে আস্তে আস্তে শেষ হয়ে যাবে? দুটো কারণ। এক তো হচ্ছে যে মোটামুটি যে বন্দোবস্তগুলো নিয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকাররা, তাতে আমার মনে হয় কন্ট্রোলে আসার খুবই সম্ভাবনা ভালো। দ্বিতীয় নম্বর হচ্ছে ডাক্তাররা যে মেডিকেল মডেলিং করেন, যারা পাবলিক হেলথ এক্সপার্ট এ ব্যাপারে, তাদের মডেলিং হিসেবেও মিড মে অব্দি পিকটা এসে ওটা নিচের দিকে যাবে। এই দুটো কারণের জন্য, বিকজ লকডাউন যদিও সর্বভারতীয় স্তরে আমরা লাগাইনি, এবং অনেকগুলো এফেক্টস স্টেটেই আমরা লকডাউন করেছি। দিল্লিতে লকডাউন হয়েছে, মহারাষ্ট্রতে লকডাউন হয়েছে, অনেক জায়গায় কারফিউ আজ্ঞা জারি করা হয়েছে, যেখানে রাত্রির বেলা কারফিউ থাকে বা উইকেন্ডে কারফিউ থাকে। এইগুলো হচ্ছে প্রোটেক্টিভ, যেটা আপনাদের পাবলিক হেলথ এক্সপার্ট বলছিলেন, খুবই ভালো বুঝিয়েছিলেন। এটা হচ্ছে লাস্ট রিসর্ট, বাট এটা করা হয়েছে, বিভিন্ন হটস্পটসে করা হয়েছে। তার জন্য আমার মনে হয় এগুলো অটোমেটিক্যালি কন্ট্রোলে আসার সম্ভাবনা খুব ভালো। দ্বিতীয় নম্বর, ট্রাভেলের উপরে অনেক রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। দিল্লি থেকে যারা আসছে আজকে পশ্চিমবাংলায়, তাদেরকে কম্পালসারিলি তাদের আরটিপিসিআর টেস্ট হবে এবং তাদের 7 দিনের কোয়ারেন্টাইন হবে। এগুলোতে অটোমেটিক্যালি স্প্রেড অফ দ্য ডিজিজ কমে যায়। হোল আইডিয়া ইজ স্প্রেড অফ দ্য ডিজিজটা কমিয়ে দেওয়া।
সেটা আমার মনে হয় মোটামুটি করে ফেলতে পারবে। এবং বাকি যে কোনো ইনফ্রাস্ট্রাকচারাল আমাদের ডেফিসিট দেখা দিয়েছিল সেগুলো খুব তাড়াতাড়ি শীঘ্রই আমরা র্যাম্প আপ করে ফেলছি। আর্মির হেল্প নিয়ে, অন্য অন্য অর্গানাইজেশনের হেল্প নিয়ে অনেকগুলো টেম্পোরারি হাসপাতাল তৈরি করা হয়েছে যেগুলো খুব ভালোভাবে কাজ করছে। আমাদের যেটা সবথেকে বড় সুবিধা সেটা হচ্ছে যে আমাদের মেডিকেল পার্সোনাল কোয়ালিটি ইজ অফ আ ভেরি হাই স্ট্যান্ডার্ড। ডক্টর শুভেন্দু রায় যেমনি, উনি তো অবশ্য অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, যেটা আমাদের সব থেকে সর্বশ্রেষ্ঠ আমরা মনে করি মেডিকেল অর্গানাইজেশন, সেখানে উনি পড়াতেন এবং সেখানে উনি চিকিৎসা করতেন। কিন্তু এছাড়াও যে বাকি যে আমাদের মেডিকেল হাসপাতাল আছে, যেগুলো পাবলিক সেক্টরে হোক কি প্রাইভেট সেক্টরে, সেখানে আমাদের মেডিকেয়ার পার্সোনাল, বোথ ডক্টরস, নার্সেস এবং বাকি যেগুলো প্যারামেডিক্স যাদের বলা হয়, তাদের কোয়ালিটি খুব ভালো। এবং সেইভাবে আমরা যেহেতু এই যে র্যাম্প আপ করছি, এতে আমার মনে হয় উই উইল বি এবল টু কন্ট্রোল দ্য ডিজিজ ইজিলি এন্ড ভেরি কুইকলি। জয়ন্ত, নিশ্চয়ই আপনার কাছ থেকে ঢাকায় আপনার সব বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা এটা বারবার করে যাচাই করে নিচ্ছে যে কি হলো আসলে আমাদের এই ভ্যাকসিন দেবার বিষয়টিতে, কি হলো, মানে আসলেই কি চুক্তি থেকে একটু সরে যাবে, মানে ভারত খুব কঠোর হয়ে যাবে, বাংলাদেশকে যেই ভ্যাকসিন দেবার কথা ছিল সেটা দেবেই না? একেবারে সাধারণের মতো প্রশ্ন হলো। না না, একেবারে খুব ভালো প্রশ্ন, এটা খুব জরুরি প্রশ্ন। যদিও ভারতবর্ষ আগের বারও বলেছিল, আপনার হয়তো মনে থাকবে, তখনও একটা বিভ্রাট হয়েছিল এটা নিয়ে যে ভারতবর্ষ হয়তো ভ্যাকসিন কাউকে দেবে না, কিন্তু তা নয়। যেগুলো যাদের সঙ্গে আমাদের চুক্তি আছে তাদেরকে নিশ্চয়ই করে ভ্যাকসিন দেওয়া হবে, কি করে আমরা তাদের বঞ্চিত করতে পারি। কিন্তু হ্যাঁ, নতুন হয়তো অর্ডার্স এক্ষুনি প্লেস করতে দেবে না। অ্যাস্ট্রাজেনেকা বা অন্য যে ভারত বায়োটেক কোম্পানি যারা আছে, যারা তৈরি করছে, তাদের বলা হবে যে নতুন কোনো অর্ডার তোমরা নিও না যতক্ষণ না দেশের রিকোয়ারমেন্টটা ফুলফিল হচ্ছে। কারণ আমাদের একটা ভ্যাকসিনেশনে আমরা একটা ডেফিসিট দেখতে পাচ্ছি। তার জন্য আমাদেরকে দরকার, এটা বিশাল একটা ভ্যাকসিনেশন প্রোগ্রাম, বুঝতেই পারছেন। 1.4 বিলিয়ন লোককে যদি আপনি ভ্যাকসিন দেন, তার মানে আপনার সোজাসুজি 2.8 বিলিয়ন ভ্যাকসিন ডোজেস লাগে। তো হ্যাঁ, তো সেটার জন্য আমরা যে জন্য এরা একটু দেরি হলে পরেও তার মানে বাংলাদেশের সঙ্গে যে প্রতিশ্রুত 3 কোটি ডোজ, সেটা তো নিশ্চয়ই, মানে সেটা তো বাংলাদেশ পাবে নিশ্চয়ই। হ্যাঁ, 30 মিলিয়ন ডোজেস যেটা বাংলাদেশকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা নিশ্চয়ই যাবে। কারণ অন্য দেশও যেখানে প্রতিশ্রুতি আছে সেখানে নিশ্চয়ই দেবে, নতুন প্রতিশ্রুতি হয়তো এরা হয়তো রাখবে না। অনেক ধন্যবাদ জয়ন্ত। আমি গৌতম লাহিড়ী, যদি শেষ 2-1 লাইন যোগ করেন, হাতের একদমই সময় নাই। আর ভ্যাকসিন নিয়েও তো নিশ্চয়ই দিল্লির পত্র পত্রিকায়ও বাংলাদেশের ভ্যাকসিন দেয়া নেয়া নিয়ে নিশ্চয়ই আলোচনা আছে কি গৌতম লাহিড়ী? নিঃসন্দেহে আছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে সহ বাকি নির্বাচনগুলোর সময় এই প্রশ্নটা বারবার উঠেছে যে কেন বাংলাদেশকেই ভ্যাকসিন দেওয়া হলো, যেখানে 50 লক্ষ ভ্যাকসিন দেওয়া হয়েছে ভারতবাসীকে, এখানে 64 লক্ষ ভ্যাকসিন 85টা দেশকে দেওয়া হয়েছে। এটা একটা রাজনৈতিক প্রচারের বিষয় হয়ে উঠেছে। কিন্তু আসলে প্রথম পর্যায়ে যে করোনা ছিল এবং দ্বিতীয় ধাপটা এত দ্রুত যে আক্রমণ করবে, এটা আমার মনে হয় একটু ধারণার অতীত থাকায় এই মুহূর্তে দেশে যে 18 বছরের ঊর্ধ্ব থেকে যে ভ্যাকসিন দেওয়া শুরু হওয়ার প্রকল্প চালু হবে 1 মে থেকে, তাহলে যে পরিমাণ ভ্যাকসিন দেওয়া দরকার, যে চাহিদা তৈরি হবে, সেই চাহিদা মিটিয়ে স্বাভাবিকভাবেই বলা যায় যে এটা আমাদের ভারত সরকার জানিয়েও দিয়েছে বাংলাদেশ সরকারকে, বাংলাদেশ সরকারকে, যে এই মুহূর্তে দেওয়া হয়তো সম্ভব হচ্ছে না। কিন্তু এখানে আমি একটা অন্য কথা বলবো, সেই কথা হচ্ছে আর একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে এই ভ্যাকসিন তৈরির জন্য যে কাঁচা মাল প্রয়োজন, সেটাও কিন্তু যুক্তরাষ্ট্র, আমেরিকা প্রথম এই যুক্তি দেখিয়ে সেই রপ্তানিও বন্ধ করেছে। ফলে সেটা যতক্ষণ না, সেটা যেই মুহূর্তে চালু হবে, এখানে উৎপাদন বেড়ে যাবে, বেড়ে গেলে বাংলাদেশকে দিতে কোনো অসুবিধা নেই। কিন্তু বাংলাদেশের জনস্বাস্থ্য এটা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা স্বাভাবিক, বাংলাদেশের মানুষের থাকা স্বাভাবিক। কিন্তু যদি সেটা একেবারে ভেঙে পড়ে, সেই অবস্থায় ভারত তার যেটুকু আছে সেটুকু সমর্থনই যে বাংলাদেশের পাশে দাঁড়াবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এখানে তো আর সমর্থন, গৌতম লাহিড়ী, এখানে ব্যাপার হলো যে প্রতিশ্রুত বাংলাদেশ কিন্তু আগেই আগাম বুকিং দেওয়া, যেটাকে বলে একেবারে টাকা দিয়ে বুকিং দেওয়া 3 কোটি ডোজের জন্য, সেই প্রতিশ্রুতটা যে দেয়া হবে সেটা জয়ন্ত পরিষ্কার করেছে। আমি আপনার কথা থেকেও একেবারে নিশ্চিত হলাম। নিশ্চয়ই দুশ্চিন্তা এবং অনেক সময় সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক রকমের
খবর বেখবর প্রচারিত হয় সেটা মিটবে। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। সাইদুর ভাই গালে হাত দিয়ে বসে আছেন, এক লাইনে শুধু হুঁশিয়ার করবেন কিনা, এক লাইন, আমার একদম সময় নেই। এক লাইনের সোজা কথা, ঈদ পর্যন্ত আমাদেরকেও এই কঠোর বিধিনিষেধগুলো মেনে চলতে হবে। মাস্ক ছাড়া কোনো মানুষ বাসার বাইরে বেরোবেন না, যত রকম রিল্যাক্সেশন হোক, এবং যদি সম্ভব হয় ঢাকা চট্টগ্রামকে আবারও কঠোর যে ধারাবাহিকতা শুরু হয়েছিল 4 তারিখে, সেটা যেন আবার যদি পারা যায় ইম্পোজ করা। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা ভারতবাসী, ভারতের জন্য শুভকামনা রাখছি। খুব দ্রুত সেরে উঠুক ভারত, আর বাংলাদেশের সকল মানুষ, বিশ্বের সকল মানুষের প্রতি আমাদের একটাই আহ্বান, এখন থেকে মাস্কই হোক আমাদের ভ্যাকসিন। ভালো থাকবেন সবাই।